সো দেখা যাচ্ছে আমার একটা গ্রাফ দেখাচ্ছি আমি এখানে। হ্যাঁ রাইট। সো আসলে এরকম গ্রাফিক্যাল ইন্টারফেস থাকবে যে এ বি সি ডি, এবং আসলে উপরে কোন একটা সিনারিও থাকবে, সিনারিওর উপর বেস করে বলতে হবে আসলে গ্রাফের কোন পয়েন্টটা কারেক্ট পয়েন্ট বেসড অন দ্যাট সিনারিও। তখন আপনাকে আসলে এই বি বা সি তে ক্লিক করতে হবে, যেটা কারেক্ট মনে করবেন আপনি। ক্লিক করলে ওটা অ্যান্সার নিয়ে নিবেন। সো এটা হচ্ছে হটস্পট। ঠিক আছে। সো জেনারেলি এটার জন্য আসলে গ্রাফিক্যাল জিনিসপত্র ইউজ হবে, গ্রাফিক্যাল বিভিন্ন গ্রাফ আমরা এসব পড়বো ক্লাসের মধ্যে, অনেক ধরনের গ্রাফ পড়বো, তারপর বিভিন্ন ডায়াগ্রাম দেখবো, তার উপরে বেস করে আসলে এই ধরনের হটস্পট টাইপ প্রশ্ন হবে। আবার আরেকটা এক্সাম্পল আছে হটস্পটের, যেমন এরকম টেবিল হতে পারে। হ্যাঁ, বেসড অন সিনারিও বলতে মানে জিজ্ঞাসা করবো যে এই যে 1 2 3 রো দেখতে পাচ্ছি আমরা, কোন রোতে প্রজেক্ট ম্যানেজার প্রথম কাজ শুরু করবে, সেই রকম প্রশ্ন হতে পারে। এই যে টেমপ্লেট আমরা দেখতেছি রিস্ক ম্যানেজমেন্টের টেমপ্লেট, এক্স রেজিস্টার বলে, সেটা কিন্তু আমরা ক্লাসে পড়ব। সো আমরা পরীক্ষায় কিন্তু মেইন বিষয় হচ্ছে যে কোনো বেশিরভাগ প্রশ্ন কিন্তু সিচুয়েশনাল কোশ্চেন, কোনো আসলে ইনফরমেশন এবং নলেজের উপর না, মেইনলি সিচুয়েশনের উপর বেস করে আপনাকে প্রশ্ন করা হবে। সো সবসময় সবচেয়ে এমফেসিস যেটা আমি দেবো ক্লাসের মধ্যে এবং বারবার বলবো, সেটা হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আসলে পরীক্ষা ইজি হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে পিএমআই ইজন বলছিলাম আমি, তাই না? পিএমআই আসলে কিভাবে প্রজেক্ট ম্যানেজমেন্টকে দেখতেছে সেই আন্ডারস্ট্যান্ডিংটা হতে হবে আর কি, যেটা আমরা ক্লাসে কন্টিনিউয়াসলি সেটাই আসলে শিখাবো যে প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে এবং পিএমআই কি বলছে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড। ঠিক আছে। সো আমি শুরু করবো আসলে ইন্ট্রোডাক্টরি একটা চ্যাপ্টার দিয়ে। তাহলে আমাদের মেইন মানে পড়াবো ক্লাসে কি, এটা তো আমরা বুঝতে পারছি না। নেক্সট ক্লাসে, গত ক্লাসে আমি ক্লাসে কি পড়াবো আসলে, ওই যে আমাদের যে স্টুডেন্ট ম্যানুয়ালটা আছে এবং প্রেজেন্টেশন স্লাইড যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে, ওইটা পড়াবো। ওইটা বোধহয় আমি 3 পেজ করে দিয়েছিলাম, ওইটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দেবো, যেটা আমি 2 পেজে তৈরি করছি আর কি। মানে একটা পেজের মধ্যে 2টা স্লাইড থাকবে, তাহলে একটু বড় দেখা যাচ্ছে। তাহলে 3টা স্লাইড হলে আমি জানি না, আমার নিজের পড়তে খুব কষ্ট হচ্ছিল। ঠিক আছে। 2-1 জন বোধহয় ইয়াও চেয়েছেন, তাই না? প্রিন্টেড কপি চাইছেন, হার্ড কপি। তো সেটা কিন্তু যে একটা পেজে 2টা স্লাইড দেওয়া হবে, তাহলে বেটার হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি না ইন্ট্রোডাকশন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা দেখেন এটা একটু আমি রিপিট করি। সেটা হচ্ছে যে আমাদের মেইন যে পড়াশোনা আমরা করব, 1 নম্বর পড়াশোনা হচ্ছে আমরা পিপিটি, আমি যে পাওয়ার পয়েন্টটা ক্লাসে পড়াবো এবং যেটা অলরেডি শেয়ার করা হয়েছে, আজকে একটা নতুন ভার্সন শেয়ার করবো যেটা আসলে রিডেবিলিটি আরো বাড়বে। সেকেন্ড আমার কন্টেন্ট হচ্ছে আসলে স্টুডেন্ট ম্যানুয়াল, যেটা আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম গত ক্লাসে যে $39 দিয়ে আমরা কিনি। আমি জানি না কি স্টেজে আছেন আপনারা। আর হার্ড কপি আমাদের কাছে নিতে পারেন, সেটাও যে প্রিন্টিং এর টাকা নিবে। এটা আসলে বেস্ট হচ্ছে যে আপনাকে অবশ্যই পিএমআই থেকে কিনতে হবে $39 দিয়ে। আচ্ছা, একজন বোধহয় প্রশ্ন করেছিল না যে আমাদের লিঙ্কটা কি, এই জন্য আপনার প্রশ্ন করছিলেন, তাই না? কে প্রশ্ন করছিলেন যেন? সবাই? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা ভাইয়া, ইসে যে সফট কপি আর হার্ড কপির মধ্যে কি কোনো ডিফারেন্স আছে নাকি? ডিফারেন্স নাই। তাহলে না, মানে আমি প্রেফার হার্ড কপিটাই, কারণ সফট কপিটা একটু মানে কষ্ট হয় স্ক্রিনে পড়তে। হ্যাঁ, না ওটা আমি ঠিক আছে। অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ, কালকে ফারজান আপু নাকি আপু জানি, উনি বলেছেন কালকে ডেলিভারি দিয়ে দেবে। হ্যাঁ, হার্ড কপি মানে কি, এটা আসলে লাইসেন্সড হলো না আর কি। হ্যাঁ, লাইসেন্সটা আবার ওখান থেকে কিনতে হয় $39, যেটা সফট কপি দেয়। তো ওটা হার্ড কপিও কেনা যায়, কিন্তু এখন তো কোভিড এর কারণে শিপিং এর কস্ট আসলে ওটার দামের চেয়ে বেশি হয়ে যাবে। $39 হচ্ছে কস্ট, কিন্তু আমরা হার্ড কপিও কিন্তু শিপ করাতে পারি, 2-3 দিন সময় দিবে, কিন্তু সেটা আবার মনে হয় টাকা লেগে যাবে বইয়ের দামের চেয়ে বেশি।
মানে যদি আমরা পিএমআই থেকে ডাইরেক্টলি কিনি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা সবাই একটু কাইন্ডলি মানে আমরা ইয়াটা অন রাখি, কি বলে এটাকে, অডিওটা অন রাখি, যাতে আমরা রেসপন্স করতে পারি যখন আমি প্রশ্ন করি আর কি। সো সেকেন্ডটা হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়াল। আচ্ছা, থার্ড হচ্ছে আমাদের পিএমবক। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম পিএমবক। আর এর পরের যেটা করতে হবে এপিজি। এপিজি মানে কি? হ্যাঁ, রাইট, অ্যাজাইল প্র্যাকটিস গাইড। ওই যে এপিজে আব্দুল কালাম, তাই না? অ্যাজাইল প্র্যাকটিস গাইড। আমরা একটা আলোচনা হতে এপিজে আব্দুল কালামের একটা ঘটনা বলবো, যে উনি আসলে যখন ওই যে ইন্ডিয়ায় যে স্পেসে যে ওরা ইয়া পাঠায়, স্যাটেলাইট পাঠায়, আমরা তো জানি না, 1977-78 এর দিকে প্রথম প্রজেক্টটা কিন্তু ফেল করছিল, তাই না? মানে ওটা স্যাটেলাইটটা অরবিটে না গিয়ে কোথায় পড়ছিল, কারো জানা আছে? প্রথম যে ইন্ডিয়া স্যাটেলাইট ট্রাই করছিল সেটা কোথায় গিয়ে পড়ছিল? কক্ষপথে গেছিল নাকি বঙ্গোপসাগরে পড়ছিল? ফেল করছিল। হ্যাঁ, এবং এটা আসলে বঙ্গোপসাগরে পড়ে গেছিল। তো সেই প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর কে ছিলেন? আবুল কালাম আজাদ। হ্যাঁ, এপিজে আবুল কালাম। আর এইটার একজনের নাম আমরা জানি, সতীশ ধাওয়ান। উনি ম্যানেজার ছিল। হ্যাঁ, মানে উনি আসলে ইয়া ছিলেন, পুরো অ্যারোস্পেসের মেইন ইয়া ছিলেন, হেড ছিলেন। তবে এখন মহাকাশ গবেষণা কেন্দ্রের যে নাম সেটা ওনার নামে, সতীশ ধাওয়ান অ্যারোস্পেস বা এরকম কিছু একটা নামে আছে আর কি, ওনার নামে। তো যখন ফার্স্ট প্রজেক্টটা ফেল করে, আমরা হয়তো অনেকে ঘটনাটা জানি, তো মানে এটা নিয়ে কিন্তু একটু জোক হচ্ছিল, বিভিন্ন কার্টুন টার্টুন লেখা হচ্ছিল যে ইন্ডিয়া আবার কিভাবে, ইন্ডিয়ার সায়েন্টিস্টরা নিজেরা কিভাবে স্যাটেলাইট পাঠাবে, মানে এটা মিডিয়া বিলিভ করতেছিল না। তো তারা বিভিন্ন কার্টুন টার্টুন বানাচ্ছিল। এটা আপনি যে এপিজে আব্দুল কালামের বই খুললে দেখবেন বিভিন্ন কার্টুন যোগ করে বানানো হয়েছিল। এবং সবাই ওয়েট করতেছিল যে কি হয় যেদিন মানে সব মিডিয়া প্রেজেন্ট। ওই স্টেজে কি হয়েছিল, মানে যখন এটা ফেল করলো তখন এপিজে আব্দুল কালাম ভাবতেছে আমি কিভাবে মিডিয়ার সামনে যাব, কি বলবো। তো সতীশ ধাওয়ান বলতেছিলেন যে লেট মি ফেস দ্য মিডিয়া। তারপর উনি মিডিয়ার সামনে গেলেন, মিডিয়ার সামনে গিয়ে বললেন যে আমাদের সায়েন্টিস্টরা মানে যা অনেক চেষ্টা করেছে এবং তারা অনেক ভালো কাজ করছে, কিন্তু সামান্য একটা টেকনিক্যাল কারণে আমরা ফেল করছি, কিন্তু অবশ্যই আমরা নেক্সট বারে আমরা সাকসেসফুল হব। তো পরের ইয়ারে মোস্ট প্রবাবলি একদম নেক্সট ইয়ারেই স্যাটেলাইট কিন্তু মানে সাকসেসফুলি লঞ্চ করে, ঠিক আছে, লঞ্চ করে। এরপরে যে মিডিয়ার সাথে যে ফেস করা, তো এপিজে আব্দুল কালাম বলতেছিল মিডিয়াকে কে ফেস করবে এখন, তো সতীশ ধাওয়ান বলতেছিল এবার ইউ শুড ফেস দ্য মিডিয়া, ঠিক আছে। তখন এপিজে আব্দুল কালাম নিজে গিয়ে মিডিয়া ফেস করতেছিল। এখান থেকে কি শিখলাম আমরা? লিডারশিপ। হ্যাঁ, মানে আপনি যখন সমস্যায় পড়বেন তখন লিডার সামনে আগে যাবে, আর যখন সাকসেসফুল হবে টিম, তখন টিমকে আগে দিবে যে আমার টিম এটা করেছে। আর যখন সমস্যায় পড়বে তখন আপনি সব দায়িত্ব নেবেন যে হ্যাঁ দিস ইজ ফর মি, দিস হ্যাপেন ফর মি। সো এপিজে আব্দুল কালাম বলতেছিলেন যে আমি আসলে লিডারশিপ কি এটা আসলে শিখেছি সতীশ ধাওয়ানের কাছ থেকে। সো দিস ইজ এ ভেরি গুড লার্নিং। উনি ওনার প্রায় সব মোটিভেশনাল স্পিচে এই ঘটনাটা বলতেন, আমরা হয়তো অনেকে শুনেছি। সো আমরা কিন্তু এই কয়েকটা কন্টিনিউ করবো। একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড, যেটা বেসড অন স্টুডেন্ট ম্যানুয়াল, ডাইরেক্টলি বেসড অন স্টুডেন্ট ম্যানুয়াল, ঠিক আছে। স্টুডেন্ট ম্যানুয়ালটা যখন আমরা পড়বো দেখবো যে পাওয়ার পয়েন্ট স্লাইডের প্রতিটা স্লাইডের এগেইনস্টই আসলে স্টুডেন্ট ম্যানুয়ালে ডেসক্রিপশন আছে। আর পিএমবক তো আসলে মানে যতদিন স্টুডেন্ট ম্যানুয়াল আসে নাই, মানে 2021 সাল থেকে স্টুডেন্ট ম্যানুয়াল পিএমআই নিজে স্টুডেন্টকে দিয়েছে পড়ানোর জন্য। তার আগ পর্যন্ত কিন্তু আমরা সবসময় পিএমবকটাই পড়তাম পরীক্ষার জন্য। তো এখনো আসলে মেইন টেক্সট বা রেফারেন্স বুক হচ্ছে পিএমবক। এর সাথে যেহেতু অ্যাজাইল, পিএমবকটা কি তাহলে স্টুডেন্ট ম্যানুয়াল থেকে আসছে, মানে কাছাকাছি কিছু, এটা পুরোটাই আলাদা? পিএমবকের অনেক জিনিস স্টুডেন্ট ম্যানুয়ালে আছে আর কি। পিএমবক মেইন টেক্সট, সেখান থেকে অনেক ম্যাটেরিয়াল স্টুডেন্ট ম্যানুয়ালে আছে আর কি। হ্যাঁ,
এবং কোনটা কোথায় কি আছে সেটা আমি বলে দেবো, যখন ক্লাস নেবো বলে দেবো। আর আমি একটা এক্সেল শিট বানাইছি যেটা আসলে একটা ম্যাপিং আছে যে আমার অ্যাজাইল প্র্যাকটিস গাইড বা পিএমবক এর কোন টপিকটা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে। তো স্টুডেন্ট ম্যানুয়াল হচ্ছে আমাদের মেইন রিডিং, মেইন স্টাডি ম্যাটেরিয়াল, সেটা আসলে বেজ অন পিএমবক, অ্যাজাইল প্র্যাকটিস গাইড এবং আরো অনেক বই। তো অত বই আমরা যাবো না, আমরা আসলে এই 4-5টা কন্টেন্টের মধ্যেই থাকবো আর কি, 4টা ম্যাটেরিয়ালের মধ্যেই থাকবো। ঠিক আছে। সো আচ্ছা, আমি আসলে প্রথম বলছিলাম প্রথম 2-3টা ক্লাস আমি নেব আসলে বেসিকের উপরে, এবং এখন আমি বেসিক যে চ্যাপ্টারটা পড়াচ্ছি ইন্ট্রোডাকশন, এইটা আসলে মেইনলি পড়াচ্ছি আমি পিএমবকের 1 নম্বর চ্যাপ্টার নাম্বার 1। ঠিক আছে। সো যেটা আসলে ফাউন্ডেশনাল নলেজ দিবে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের, যেটা আমাদের দরকার, না হলে আসলে ক্লাসের অনেক কিছু বুঝতে পারবো না। সো আমি এই যে স্লাইডে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ফাউন্ডেশনাল এলিমেন্টস আমরা শিখবো এই স্লাইডে, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে। এবং আমরা প্রসেস নিয়ে আলোচনা করব এবং বিজনেস ডকুমেন্টস নিয়ে আলোচনা করব। মেইন কয়েকটা টপিক এখানে সামনে আমি বলেছি। আচ্ছা, এবার আসেন আমরা একটু যাই ভিতরে। এটা দিস নট ইম্পর্টেন্ট স্লাইড। সো পিএমবক শব্দটার এলাবোরেশন কি মনে আছে কারো? পিএমবক প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ। প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, তার মানে এটা আসলে স্ট্যান্ডার্ড দেওয়ার চেষ্টা করছে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, কিভাবে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট করব। এবং এটা আসলে ওয়ার্ল্ডের প্রথম স্ট্যান্ডার্ড যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে বলেছে যে আমরা কিভাবে প্রজেক্ট ম্যানেজ করব। সো কারো কি ধারণা আছে যে পিএমবকটা কিভাবে লেখা হয়েছে? এটা কি পিএমআই নিজে লিখেছে নাকি কিভাবে লিখেছে? এনি আইডিয়া? বিভিন্ন দেশ থেকে প্রজেক্ট ম্যানেজার। হ্যাঁ, রাইট। মানে আমরা কিন্তু বলতেছি যে পিএমআই হচ্ছে নট ফর প্রফিট অর্গানাইজেশন, তাই না? নট ফর প্রফিট অর্গানাইজেশন। সো পিএমআই যখনই কোনো লেখা এরকম কোনো ইনিশিয়েটিভ নেয়, এটা কিন্তু একদম কালেকটিভ একটা এফোর্ট হয় পুরো গ্লোবালি। সো প্রতিবারই যখন পিএমবকের নতুন ভার্সন হয়, এবার যেমন 7th এডিশন আসবে কিছুদিন পরে, সেটা লেখার শুরুতে কিন্তু একটা চাওয়া হয়েছিল যে কারা এক্সপিরিয়েন্স প্রজেক্ট ম্যানেজার আছেন, কারা কন্ট্রিবিউট করতে চান। সো ওই টিমটা কিন্তু ইনিশিয়াল টিমটা ছিল 150, পুরো ওয়ার্ল্ডের মধ্যে থেকে 150 এক্সপিরিয়েন্স প্রজেক্ট ম্যানেজার তাদের ছিল এখানে। সো পিএমবক কিন্তু আসলে মেইন মনে রাখতে হবে, পিএমবক কিন্তু পিএমআই নিজে লিখছে এরকম না, এটা একটা কালেকটিভ এফোর্ট, কালেকটিভ নলেজ বেস, এবং দিস ইজ এ কালেকশন অফ বেস্ট প্র্যাকটিস থ্রুআউট দ্য গ্লোব। বিভিন্ন এক্সপিরিয়েন্স প্রজেক্ট ম্যানেজাররা বিভিন্ন বেস্ট প্র্যাকটিস অ্যাপ্লাই করে যে বেনিফিট গুলো তারা তাদের প্রজেক্টে পেয়েছে সেটাকে কালেক্ট করে পিএমবকটা আসলে লেখা হয়েছে। ঠিক আছে। সো এটা আসলে একটা এফোর্ট এবং এটা একটা কালেকটিভ এফোর্ট। আচ্ছা, একটা কোশ্চেন করতেছি আমি। হ্যাঁ, এখানে সবাই চা বানাতে পারেন তো নাকি? কেউ আছেন চা বানাতে পারেন না? হাউ টু মেক এ কাপ অফ টি সবাই পারি তো নাকি? লকডাউনে সবাই শিখে গেছে। সবাই শিখে গেছেন, যারা পারেন নাই তারাও এখন শিখে গেছেন। বাসা ঝাড়ি খেতে গেছে নাকি? ঝাড়ু দেওয়া, ঘর মোছা থেকে সবকিছু এখন আমরা শিখে গেছি আলহামদুলিল্লাহ। যেটা অনেকে করতাম না, কিন্তু এখন প্লেট ধোয়া থেকে সবাই মানে সবকিছু শিখে গেছি। গুড। সো চা বানাতে আমরা পারি না। সো এটা একটু মনে রাখেন যে হাউ টু মেক এ কাপ অফ টি, এটা আমরা আসলে এই চ্যাপ্টার লাস্টের দিকে আলোচনা করব, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট, চা বানানো জানাটা। আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে পিএমবক, এবং পিএমবক আসলে ট্রাই করছে গ্লোবাল একটা কমন ভোকাবুলারি তৈরি করার জন্য যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনে আছে, যাতে সবাই একটা কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করে। ঠিক আছে। এবং এটা আমি আগেই বললাম যে কালেকশন অফ বেস্ট প্র্যাকটিসেস। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে পিএমবকের এবং পিএমআই এর, সেটা হচ্ছে কোড অফ ইথিক্স অ্যান্ড প্রফেশনাল কন্ডাক্ট। এটা নিয়ে আমরা কথা বলবো। মানে যারা পিএমআই এর সাথে কানেক্টেড থাকবে, পিএমপি পাস করবে কিংবা পিএমপি এক্সাম দিতে চায়, বা পিএমআই মেম্বার কিংবা মেম্বার না কিন্তু পিএমআই এর সাথে কোনোভাবে ভলান্টিয়ারলি ইনভলভ, তাদের সবাইকে কোড অফ ইথিক্স অ্যান্ড প্রফেশনাল কন্ডাক্ট পিএমআই থেকে একটা ডকুমেন্ট আছে 8 পেজের, যেটা আমি দেখাবো যে কোথা থেকে ডাউনলোড করতে হয়, সেটা ফলো করা ম্যান্ডেটরি। ঠিক আছে। এটা যদি আপনি ফলো না করেন তাহলে আপনার মেম্বারশিপ কিংবা আপনার সার্টিফিকেশন বাতিল হয়ে যেতে পারে। সো দিস ইজ এ ম্যান্ডেটরি ডকুমেন্ট, কোড অফ ইথিক্স অ্যান্ড প্রফেশনাল কন্ডাক্ট। এটা আসলে আমাদের পরীক্ষার সাথে কি রিলেশনটা কি?
রিলেশনটা হচ্ছে এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? এখান থেকেও পরীক্ষায় আপনি 5-6টা প্রশ্ন পাবেন যেটা কোড অফ ইথিক্স এর উপরে। সো দ্যাটস ওয়াই কোড অফ ইথিক্সটা আপনাকে অবশ্যই করতে হবে। 8 পেজের একটা ডকুমেন্ট যেটা আমি আপনার সাথে শেয়ার করে দেবো, বা অনলাইন থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। pmi.org/ethics লিখলে পাওয়া যাবে ওটা। কি লিখতে হবে দেখেন, pmi.org.ethics এটা লিখে এন্টার দিলেই আপনি এটা ডাউনলোড করতে পারবেন। সো এটা থেকে পরীক্ষার প্রশ্ন আসে, এই জন্য একবার এই ডকুমেন্টটা পড়া, মানে আমি বলি যেটা ম্যান্ডেটরি আর কি, একবার অবশ্যই পড়বেন পরীক্ষার জন্য। ওকে, সো পিএমআই কি চেষ্টা করছে, যেটা আমি বলার চেষ্টা করতেছিলাম, যে জেনারেলি রেকগনাইজ গুড প্র্যাকটিস গুলোকে কালেক্ট করে পিএমআই পিএমবক তৈরি করেছে, যেটা একটা গ্লোবাল নলেজ বেস গ্লোবাল এফোর্ট। এবং এর সাথে সাথে পিএমআই একটা, এই টার্মটার অর্থ জানি আমরা না, দ্য পিএমআই লেক্সিকন অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। লেক্সিকন মানে কি? লেক্সিকন শব্দটার অর্থ কি? আমরা বলি না যে ডিকশনারি বা গ্লোসারি, হ্যাঁ? সো পিএমআই আসলে এটাও ফ্রি আছে, পিএমআই এর ওয়েবসাইটে এটাও ফ্রি আছে। মানে পিএমআই তো কমন ভোকাবুলারি দেওয়ার চেষ্টা করতেছে যাতে সবাই প্রজেক্ট ম্যানেজমেন্ট ডেফিনেশনটা কি, বা আমরা যখন বলি প্রজেক্টের কনস্ট্রেইন, এটা বলতে কি বোঝায়, এই যে বিভিন্ন টার্ম আমরা ইউজ করি প্রজেক্ট রিলেটেড, সেটার আসলে ডেফিনেশনটা কি, হ্যাঁ, সেইটা আসলে পিএমআই একটা ডকুমেন্টে কম্বাইন্ডলি লিখেছে, সেটার নাম হচ্ছে লেক্সিকন অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো এটাও আমরা ডাউনলোড করতে পারি, এবং এটা আমরা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটা এটা আপনার প্র্যাকটিসের জন্য ইম্পর্টেন্ট আর কি, আপনার প্রফেশনের জন্য। কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালেও দেখবেন যে গ্লোসারি আছে, এবং পিএমবকেও গ্লোসারি আছে, অ্যাজাইল প্র্যাকটিস গাইডের পিছনে গ্লোসারি আছে। সেই গ্লোসারি গুলো পড়া খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। স্টুডেন্ট ম্যানুয়ালের গ্লোসারি, পিএমবকের গ্লোসারি এবং অ্যাজাইল প্র্যাকটিস গাইডের গ্লোসারি পড়াটা দরকার, ঠিক আছে? ওকে, জাস্ট আমরা এতক্ষণ পিএমবক নিয়ে কথাবার্তা বললাম। আচ্ছা, কোড অফ ইথিক্সে পিএমআই আসলে আইডেন্টিফাই করেছে, নট পিএমআই, যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনে আছে তারাই আইডেন্টিফাই করছে যে 4টা ভ্যালু যখন আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে চাই গ্লোবালি, এই 4টা ভ্যালু নিয়ে আমরা সবসময় কনসার্ন থাকে আমাদের 4টা ভ্যালু। দেখেন তো 4টা ভ্যালুকে আমরা দেখতে পাচ্ছি, 4টা ভ্যালু কি 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 কি? রেসপন্সিবিলিটি, রেসপেক্ট, ফেয়ারনেস, অনেস্টি। রাইট, এই 4টা নিয়ে আমরা স্ট্রাগল করি যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে ইনভলভ। একটা হচ্ছে রেসপন্সিবিলিটি, আমি যে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার এত বড় একটা দায়িত্ব নিলাম, এত বড় একটা টিমের কিংবা এত বড় একটা বাজেটের প্রজেক্টের, সেটা আসলে আমি ঠিকমতো করতে পারবো কিনা, সেটা ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আমার আছে কিনা, এবং আমি যখন রেসপন্সিবিলিটি নেব সেটা আসলে কি মিন করে ইন রেসপেক্ট অফ ইথিক্স অ্যান্ড প্রফেশনাল কন্ডাক্ট। তো সেইটা নিয়ে রেসপন্সিবিলিটি হচ্ছে ওয়ান অফ দ্য ভ্যালুস। এবং এখানে 2টা বিষয় আছে, একটা হচ্ছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, মানে যেটা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি যখন রেসপন্সিবিলিটি নেবেন সেটা আপনাকে মানতেই হবে, ফলো করতেই হবে। এবং একটা হচ্ছে অ্যাসপিরেশন, তার মানে শুড, এটা হচ্ছে মাস্ট, আর এটা হচ্ছে শুড, অ্যাসপিরেশনাল, যেটা আপনার করা উচিত যখন আপনি রেসপন্সিবিলিটি নেবেন। এই 2টার ডেসক্রিপশনটা কোড অফ ইথিক্সের মধ্যে ডিটেল আছে আর কি। সিমিলারলি রেসপেক্ট, আমরা যখন টিমে কাজ করব, মানুষ নিয়ে কাজ করব, টিমে নানান ধরনের ডাইভার্সিফাইড ডিফারেন্ট কালচার, রিলিজন, জেন্ডারের মানুষ নিয়ে আমরা কাজ করব। রেসপেক্ট ছাড়া কি কোনো টিম কাজ করতে পারে? কারো প্রতি কারো রেসপেক্ট নাই, কোনো টিম সাস্টেন করবে? হ্যাঁ, আমাদের ফ্যামিলির কথা চিন্তা করেন, হাজবেন্ড ওয়াইফ, একজন আরেকজনের প্রতি যদি ট্রাস্ট না থাকে, রেসপেক্ট না থাকে, হবে এই রিলেশনটা কি থাকবে? থাকবে না। আর একটা যখন টিম নিয়ে কাজ করতেছেন, হান্ড্রেডস অফ পিপল, তখন আসলে ডিফিকাল্ট। ফেয়ারনেস থাকতে হবে, আপনার সমস্ত কমিউনিকেশনে, সমস্ত কাজে ফেয়ারনেস থাকতে হবে, এবং অনেস্টি থাকতে হবে, ইন্টিগ্রিটি থাকতে হবে। সো দিস আর দ্য কোর 4 ভ্যালুস যেটা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার ইউ হ্যাভ টু ফলো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, আমি একটু হোয়াইট বোর্ড অন করতেছি এখানে, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমি এখন জাস্ট 2 মিনিট কথা বলবো, এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা মাঝখানে সার্কেল আঁকলাম, দেখা যাচ্ছে? সার্কেলটার মধ্যে লিখলাম প্রজেক্ট। আমরা যখন এই যে আমার সাথে আপনারা ক্লাস শুরু করলেন, আজকে থেকে আসল ক্লাস,
সো আমরা যখন পিএমবক স্টাডি করব, স্টুডেন্ট ম্যানুয়াল করব, আমার ক্লাস আপনারা ফেস করতেছেন বা শুনতেছেন, তারপর পিএমপি যখন এক্সাম দিবেন, পিএমপির কোশ্চেন যখন কনসাল্ট করবেন বা পরীক্ষা রিয়াল এক্সাম দিবেন, তখন আমি এখন যে কথাটা বলবো এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পিএমবক। হ্যাঁ, পিএমবক বা আমরা এখন যে কনসেপ্টগুলো শিখতেছি মানে থ্রু আউট দ্য জার্নি, এই যে পিএমপি এক্সামের জন্য মনে রাখতে হবে আমরা কিন্তু এরকম কোনো প্রজেক্ট নিয়ে চিন্তা করতেছি না যেটা খুবই স্মল। হ্যাঁ, এটা অবশ্যই স্মল এবং মিডিয়াম এবং লার্জ সবগুলোকে কভার করে পিএমবক। কিন্তু আমরা যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করতেছি, আপনি যদি মাইন্ডসেট এরকম করেন যে আমার টিমের তো 5 জন মানুষ এবং এই 5 জন মানুষ নিয়ে আমরা কাজ করি, আছে না এরকম? ইভেন আইটি প্রজেক্ট একজনও করে ফেলে, 2 জনও করে ফেলে সফটওয়্যার ফার্মে, নাকি? মিনাজ আছেন না? জি ভাই আছি। জি হ্যাঁ, এরকম হয় না? আমরা আইটি প্রজেক্টে 2 জন মিলে প্রজেক্ট তুলে ফেলি। জি জি, 1-2 জন মিলে প্রজেক্ট হয়। হ্যাঁ, কত হয়? 2 সপ্তাহে আমরা প্রজেক্ট শেষ করে ফেলছি। জি ভাই। ঠিক আছে, তারপরে বাজেট কত? যেটা আসলে 20,000 টাকার একটা প্রজেক্ট। জি, এই যে এরকম কিন্তু প্রজেক্টও আছে কিন্তু। সেটা পিএমবক বা আমাদের আলোচনার বাইরে না, কিন্তু কনসেপ্টগুলোকে বোঝার জন্য মানে পিএমপি রিলেটেড কোশ্চেন, পিএমবক, স্টুডেন্ট ম্যানুয়াল বোঝার জন্য আপনার মাথায় যেটা রাখতে হবে, আমরা এমন প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করছি বা কথা বলতেছি যে প্রজেক্টটার লেংথ হচ্ছে মোর দেন 1 ইয়ার। এটা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের বা কোনো প্রজেক্ট না। দিস ইজ এ প্রজেক্ট দ্যাট ইজ মোর দেন 1 ইয়ার ইন লেংথ। বুঝতে পারছি? 2 নম্বর হচ্ছে এই প্রজেক্টে 2 জনের প্রজেক্ট না, এটা বা 5 জনের না, এটা মোর দেন 100 টিম মেম্বারসদের প্রজেক্ট, যেখানে মোর দেন 100+ পিপল আর ওয়ার্কিং। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে এই প্রজেক্টটার বাজেট 10,000, 20,000 বা 10 লক্ষ টাকা না, এটা ধরেন যে মিনিমাম $1 মিলিয়ন একটা প্রজেক্ট। $1 বিলিয়ন কত টাকা হয়? 80 লাখ নাকি? হ্যাঁ, 1 থেকে 10 মিলিয়ন ডলার একটা প্রজেক্ট, এরকম আপনার মাথায় রাখতে হবে, মানে এটা কোটি টাকার প্রজেক্ট। ঠিক আছে? তারপরে কি রাখতে হবে যে এই প্রজেক্টটা এরকম না যে আমরা একই রুমে 5 জন মিলে কাজ করতেছি। দিস ইজ এ ডিস্ট্রিবিউটেড টিম। ঠিক আছে? ডিস্ট্রিবিউটেড টিম, ডিস্ট্রিবিউটেড, জিওগ্রাফিক্যালি ডিস্ট্রিবিউটেড। কেউ সিঙ্গাপুরে, কেউ ঢাকায়, কেউ চিটাগাংয়ে, কেউ আমেরিকায়। ঠিক আছে? এরকম টিমে আমরা কাজ করতেছি। তারপরে কি এটা হচ্ছে ডাইভার্সিফাইড টিম। ডাইভার্সিফাইড মানে কি? যে এটা বিভিন্ন কালচারের, বিভিন্ন রিলিজনের, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের, বিভিন্ন জেন্ডারের, হ্যাঁ, বিভিন্ন, ঠিক আছে, এই যে যতগুলো প্যারামিটার আছে আর কি, এরকম ধরনের ডাইভার্সিফাইড একটা, এবং বিভিন্ন এজের। তারপর আমরা জানি যে বিভিন্ন এখন গ্রুপ আছে না, XYZ, মানে আমাদের যে ক্যাটাগরি, তাই না? তারপরে আমরা কি বলতেছি, মিলেনিয়ালস। তো সবাই আছে ইয়ার মধ্যে, আমাদের টিমের মধ্যে। এবং ভার্চুয়াল জিনিসটা মাথায় রাখতে হবে। এই যে কোভিড আসার পরে কিন্তু আমরা সবাই শিখে গেছি যে কিভাবে ভার্চুয়ালি কাজ করতে হয়। কোনো কাজ কি আটকে আছে? কোভিডের কিন্তু সবচেয়ে বড় শিক্ষা কি? যে উই ক্যান ডু এনিথিং ডিজিটালি, ভার্চুয়ালি, এবং সেটা করে ফেলতেছি আমরা কিন্তু। ওকে, সো এই যে ব্যাপারটা, আপনি যখন এই যে কনসেপ্টগুলো বলবো আমরা, তখন এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা ছোট প্রজেক্ট নিয়ে কথা বলছি না। যদিও ওইটা মাথায় রাখেন যে ছোট প্রজেক্ট, খুবই স্মল একটা জায়গায় আমরা কাজ করতেছি, অল্প বাজেট, অল্প সময়, তাহলে আপনি আসলে অনেক কনসেপ্ট মিস করবেন, অনেক কনসেপ্ট মিলাতে পারবেন না। ঠিক আছে? আবার প্রশ্নে এমন সিনারিও দিবে যেটা মিলাতে আপনার কষ্ট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এই আইডিয়াটা একটু সবার মাথায় রাখতে হবে যে আমরা উই আর টকিং অ্যাবাউট এ লার্জ প্রজেক্ট, আদারওয়াইজ ইউ উইল মিস লট অফ কনসেপ্টস। ঠিক আছে? ওকে, আমি এটা বন্ধ করছি এবং আবার স্লাইডে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? ওকে, আসেন আমরা প্রজেক্টের ডেফিনেশন বলি। প্রজেক্টের ডেফিনেশন মনে হয় আমরা সবাই জানি। দেখেন তো, আমি একটু কোনো জায়গায় একটু বোল্ড করছি। এ প্রজেক্ট ইজ এ টেম্পোরারি এন্ডেভিওর undertaken to create a unique product, service or result. বুঝতে পারছি? প্রজেক্ট হচ্ছে একটা টেম্পোরারি
endeavor undertaken to create a unique product and service or result. Temporary মানে কি? অল্প সময়? Specific time. টেম্পোরারি মানে হচ্ছে স্পেসিফিক টাইম, মানে এটার অবশ্যই স্টার্ট এবং এন্ড ফিনিশ থাকবে। ঠিক আছে? প্রজেক্ট হচ্ছে এমন একটা ইনিশিয়েটিভ যেটা অবশ্যই স্টার্ট এবং এন্ড থাকবে। তাহলে এমন কোন কাজ আছে যেটা আমরা সবসময় করি কিন্তু যেটার এন্ড নাই? অর্গানাইজেশনে কি আছে সেটাকে আমরা কি বলি? পার্মানেন্ট প্রোগ্রাম, ফুল টাইম। না, আমরা একটা অর্গানাইজেশনে কিন্তু আসলে দুই ধরনের কাজ হয়, আপনারা যদি খেয়াল করেন। একটা হচ্ছে অপারেশন, তাই না? অপারেশনাল জব, ডে টু ডে অ্যাক্টিভিটি যেটা। আর একটা কি? আর একটা হয় প্রজেক্ট, ঠিক না? নতুন নতুন ইনিশিয়েটিভ, নতুন কোনো চেঞ্জ, নতুন কোনো আপডেট, প্রজেক্ট। আর অপারেশন তো ডে টু ডে কাজ, একই টাইপের কাজ যেগুলো আমরা করতেছি। অফিসে 9টা থেকে যে আমরা 5টা পর্যন্ত যাই, কি করি? একই টাইপের বিভিন্ন কাজ করি যেগুলো আমাদের অলরেডি আমাদেরকে ইনস্ট্রাক্ট করা আছে যে হচ্ছে তোমার জব রেসপন্সিবিলিটি। ওই যে জেডি বানাই না আমরা, এখানে তো আছেন না এইচআর এর কে জন আছেন? ওই যে রায়হানা না নাকি না ফারহানা? ভাইয়া আমি ফারহানা, হ্যাঁ। সেই যে আমরা যে জেডি তৈরি করি, হ্যাঁ, জব ডেসক্রিপশন, সেখানে যেটা বলে দিচ্ছি সেটা আমরা করতেছি, অপারেশনাল জব। সো প্রজেক্টের সাথে অপারেশনের ডিফারেন্সটা কি? তাহলে কি বোঝা গেল? যে অপারেশন আসলে আনলিমিটেড টাইমের জন্য চলতেছে, আর প্রজেক্ট অবশ্যই একটা ফিক্স স্টার্ট এবং এন্ড টাইম আছে, স্টার্ট এবং এন্ড ডেট থাকবে প্রজেক্টে। দ্যাটস ওয়াই টেম্পোরারি। টেম্পোরারি ডাজন্ট মিন যেটা খুব অল্প সময়ের প্রজেক্ট। অনেক প্রজেক্ট এরকম আছে যেটা হয়তো 50 বছরের কোনো একটা প্ল্যান করা প্রজেক্ট চলতেছে, হ্যাঁ, নাসার কোনো প্রজেক্ট চলতেছে। আচ্ছা, আর তারপরে কি হতে হবে? প্রজেক্ট থেকে আমাদের কি তৈরি করতে হবে? ইউনিক প্রোডাক্ট, সার্ভিস অথবা রেজাল্ট। ঠিক আছে? হয়তো কোনো একটা ইউনিক প্রোডাক্ট অথবা একটা সার্ভিস। যেমন কি সার্ভিস মানে কি? যেমন কল সেন্টার সার্ভিস, কিংবা এই যে বিকাশ কি? বিকাশ যখন তৈরি হচ্ছে তখন একটা প্রোডাক্ট ছিল হয়তো, এখন কি? এটা একটা ফাইন্যান্সিয়াল এমএফএস সার্ভিস বলতে আমরা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, রাইট? এবং রেজাল্ট মানে কি? এই যে আমরা নানান ধরনের রিসার্চ চলতেছে, গবেষণা চলতেছে, সেখান থেকে কি আসে? রেজাল্ট পাই আমরা, সেটা জাস্ট একটা ডকুমেন্ট হতে পারে আর কি, বা কোনো একটা থিসিস পেপারের আউটপুট হতে পারে, এরকম আর কি। সো প্রোডাক্ট, সার্ভিস অথবা রেজাল্ট, এবং সেটা ইউনিক হতে হবে। অপারেশনের সাথে পার্থক্য কি? কি বলতে পারবেন? এই ইউনিকের সাথে প্রজেক্ট আর অপারেশনের পার্থক্য কি? অপারেশন তো রুটিন ওয়ার্ক। হ্যাঁ, প্রোডাক্টের অ্যাঙ্গেলে কি বলবো আমরা? যেমন একটা গার্মেন্টস, সে কি প্রতিটা টি শার্ট কি ইউনিক বানায় নাকি সেম বানায়? যে অর্ডার তো সে পায় সেমই তো বানায়। সেম। ধরেন আপনি 10,000টা পাইছেন যে ব্রাজিলের আপনি বানাবেন, বা লিভারপুলের জার্সি প্রোডাকশন করবেন, তাহলে কি হবে? ওই 10,000 বা 1 মিলিয়ন যে জার্সি বানাচ্ছেন একদম সেম যেভাবে স্পেসিফিকেশন কাস্টমার দিয়েছে। সো এটা কিন্তু ইউনিক না। আমরা অপারেশনে সেম প্রোডাক্ট তৈরি করি, এবং সেম না হলেই সেটা কোয়ালিটি ডিফেক্ট, রাইট? যে আমরা যে তাহলে ভাই জিনিসটা কি এরকম যে আমাকে যদি একটা জার্সি ডিজাইন করতে দেয় এবং সেটা যদি আমি প্রোডাকশনে যাই, তখন জার্সি ডিজাইন করা পর্যন্ত এবং প্রথম জার্সিটা প্রিন্ট করা পর্যন্ত এটা প্রজেক্ট আকারে থাকবে, দেন এটা অপারেশন হয়ে যাবে? হ্যাঁ, তারপর অপারেশন যাবে। ঠিক আছে? শুরুতে কিন্তু প্রোডাক্ট যখন মানে প্রজেক্ট যখন আমরা নতুন ডিজাইনটা পেলাম, ডিজাইনটা তৈরি করলাম, তারপর কাস্টমারকে দেখালাম, কাস্টমারটা অ্যাকসেপ্ট করলো, ওকে, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। হ্যাঁ, আর তারপর যখন এটা অ্যাপ্রুভ হয়ে গেল এবং অপারেশন চলে গেল, যে এখন আমাকে 10 মিলিয়ন জার্সি প্রিন্ট করতে হবে, তৈরি করতে হবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অপারেশন। সেই জন্য কিন্তু আমরা একটা কথা বলি, পিএম ব্লকের কথাটা আছে, সেটা হচ্ছে যে প্রজেক্ট মাঝে মাঝে অপারেশনকে ইন্টারসেক্ট করে। বুঝতে পারছি? যে অপারেশন চলতেছে ধরেন একটা গার্মেন্টসে, যে আমাদের সেই নায়কের নাম কি যেন, সিনেমা তৈরি করে গার্মেন্টস, হ্যাঁ, হ্যাঁ। সো দেখেন ওনার যে অপারেশন চলতেছে, তাই না? সো গার্মেন্টস অপারেশন চলতেছে। এখন আমি যখন অর্ডার পাচ্ছি নতুন, হ্যাঁ, নতুন একটা জার্সি, এই যে ওয়ার্ল্ড কাপ আসবে, উনি যে লাস্ট ওয়ার্ল্ড কাপের দেখাচ্ছিল যে অনেক জার্সি তৈরি করছে। সো ওয়ার্ল্ড কাপের জার্সি আসবে, তাহলে কি হবে? তখন কিন্তু একটা প্রজেক্ট আসবে, সেই অপারেশনকে কিন্তু হিট করবে, তাই না? আবার নেক্সট অন্য একটা কাজ পাবে, সেটাও কিন্তু একটা প্রজেক্ট হিসেবে আসবে। তারপরে যখন এটা অপারেশন ইমপ্লিমেন্ট হবে, তখন কিন্তু অপারেশন চলে যাবে। তার মানে কি? প্রজেক্ট P1, প্রজেক্ট P2,
অপারেশনকে মাঝে মাঝে ইন্টারসেক্ট করতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে এই যে পুরো জিনিসটা থেকে দুইটা ক্রাইটেরিয়া বলেন তো দেখি, যে দুইটা না হলে কোনো একটা ইনিশিয়েটিভ প্রজেক্ট বলা যাবে না, এমন দুইটা ক্রাইটেরিয়া কি কি? স্টার্ট এন্ড এন্ড, না হলে প্রজেক্ট বলা যাবে না। স্টার্ট এন্ড এন্ড পয়েন্ট থাকতে হবে আর ইউনিক হতে হবে, এটা আগে হয় না এরকম হতে হবে। হ্যাঁ, মানে একটা ডেলিভারেবল বা আউটপুট থাকতেই হবে, তাই না? হ্যাঁ, আমরা অনেক চেষ্টা করলাম, কাজ করলাম, কিন্তু কিছু আউটপুট নাই, তাই তো হবে না। আর অবশ্যই একটা টাইম থাকতে হবে। আমি এখানে আরেকটা বিষয় আপনাদের একটা এমফাসিস দেবো, সেটা হচ্ছে এন্ডেভিয়ার। তার মানে কি, প্রজেক্ট মানে এটা না যে আমরা বসে বসে চিন্তা করতেছি, মানে উই হ্যাভ টু ডু রিয়েল ওয়ার্ক। ঠিক আছে, রিয়েল ইনিশিয়েটিভ থাকতে হবে, রিয়েল কাজ থাকতে হবে, যেটা করে উইল প্রডিউস সামথিং। হ্যাঁ, সেটা হচ্ছে আসলে প্রজেক্ট। সো এন্ডেভিয়ারটাও আমি একটা এমফাসিস দেবো। আচ্ছা, অলরাইট, এখন আসেন আমরা যদি প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক নিয়ে একটু আলোচনা করি। এগুলো আমাদের আসলে বেসিক আলোচনা করতেছি, আমরা সবাই জানি, জাস্ট একটু আলোচনা। প্রজেক্ট ক্যারেক্টারিস্টিক, তাহলে আমরা কি দেখলাম? ইউনিক প্রোডাক্ট, সার্ভিস, রেজাল্ট আর কম্বিনেশন। এটা কেউ এক্সপ্লেন করতে পারবেন যে কম্বিনেশনটা আমার কোথা থেকে আসলো এবং এটা কি? এতক্ষণ আমরা বললাম প্রোডাক্ট, সার্ভিস, রেজাল্ট, এখন কম্বিনেশন কি? তার মানে আপনি কোনো প্রোডাক্ট তৈরি করছেন, তার সাথে সার্ভিসও তৈরি হয়ে গেছে, বা সার্ভিসও তৈরি করছেন, হয় না? বা আমি একটা রেজাল্ট তৈরি করছি, এর সাথে একটা প্রোডাক্টও তৈরি করছি। হ্যাঁ, একটা গবেষণা করে একটা হাইপোথিসিসকে আমি প্রুভ করছি, করার পরে সেটা আবার ইমপ্লিমেন্ট করে একটা প্রোডাক্টও তৈরি করছি। সো এটা হচ্ছে কম্বিনেশন। সো প্রোডাক্ট প্লাস সার্ভিস বা এরকম যদি হয়, প্লাস কিছু হয়, তাহলে সেটা আমরা বলতেছি কম্বিনেশন। সবসময় যে শুধু প্রোডাক্টই হবে এরকম না, একটার সাথে কিন্তু ইন্টিগ্রেট থাকে আরেকটা জিনিস। টেম্পোরারি এন্ডেভিওর, এটা অলরেডি আমরা জানি। প্রজেক্টস ড্রাইভ চেঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা আপনারা হয়তো এটা অনেকেই নাম শুনছেন, দেখি কেউ নাম শুনছেন কিনা, আমরা অনেকে জানি হয়তো, যে এটা জানি, প্রিন্স টু। প্রিন্স টু মানে জানি, বা প্রিন্স টু কেউ শুনেছে আগে? নাম প্রিন্স শুনেছি টু, ভাইয়া। হ্যাঁ, এটা কি? না ভাইয়া, এটা হলো ভাইয়া আর প্রজেক্ট ম্যানেজমেন্টের মনে আরেকটা সার্টিফিকেট। এটা ইংল্যান্ড বেস, ইংল্যান্ড হ্যাঁ, বেস। যে ঠিক আছে, অনেকে ভালো জানি দেখতেছি। তাহলে এটা হচ্ছে ইংল্যান্ডের। প্রিন্স টু হচ্ছে অন্য একটা সার্টিফিকেশন। আমরা যখন পিএমপি বলতেছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল, সেটা আসলে ইউএসএ বেস এবং পিএমআই। আর প্রিন্স টু হচ্ছে ইউকে। ঠিক আছে, ইউকে এবং অর্গানাইজেশনাল ওজিসি, কি বলে এটাকে, অফিস অফ গভর্নমেন্ট কমার্স, ইউকে, তাদের তৈরি একটা স্ট্যান্ডার্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, সেটাকে বলা হয় প্রিন্স টু। প্রিন্স টু মানে হচ্ছে প্রজেক্ট, পিআর মানে হচ্ছে প্রজেক্ট, আইএন মানে হচ্ছে ইন, সি মানে হচ্ছে কন্ট্রোল, ই হচ্ছে এনভায়রনমেন্ট। প্রজেক্ট ইন কন্ট্রোল এনভায়রনমেন্ট ভার্সন 2। ঠিক আছে, সো এটা আসলে ইউকের একটা স্ট্যান্ডার্ড। এবং আপনারা একটু জেনে রাখেন, ইউকেতে প্রিন্স টুই প্র্যাকটিস করা হয়, এই পিএমপি টিএমপি ওখানে খুব একটা চলে না, তারা প্রিন্স টুই ইউজ করে। এবং প্রিন্স টু আসলে তৈরি হয়েছিল ইউকের নিজস্ব, ইউকের গভর্নমেন্টের বড় বড় প্রজেক্টকে হ্যান্ডেল করার জন্য, ম্যানেজ করার জন্য, মেগা প্রজেক্টগুলোকে ম্যানেজ করার জন্য। তো এটা পরে ওরা আসলে পাবলিকলি ওপেন করে দেয়, যে কেউ এটা ইউজ করতে পারে। আমরা ইচ্ছা করে প্রিন্স টু ইউজ করতে পারি, কোনো ইয়া নাই, মানে কপিরাইট বা কিছু নাই। তো ওরা আসলে শুরু করছিল গভর্নমেন্টের জন্য, এটা পরে আসলে এত পপুলার হয়েছে এবং এটা ওনারা মানে গ্লোবালি ওপেন করে দিয়েছে, যে কেউ এটা ইউজ করতে পারে। সো এই প্রিন্স টু বইয়ে শুরুর দিকে লেখা আছে যে প্রজেক্ট ইজ দ্য মিনস থ্রু হুইচ উই ইমপ্লিমেন্ট চেঞ্জ ইন দ্য অর্গানাইজেশন। কথাটাকে বুঝতে পারছি? প্রজেক্ট ইজ দ্য মিনস থ্রু হুইচ উই ইমপ্লিমেন্ট চেঞ্জ ইন দ্য অর্গানাইজেশন। কথাটাকে ঠিক নাকি ঠিক না? অর্গানাইজেশনে যখন বড় কোনো চেঞ্জ ইমপ্লিমেন্ট করবেন, তখন কি অপারেশন দিয়ে করা যাবে? ডে টু ডে বিভিন্ন কাজে আমরা বিজি, এর বাইরে আপনি এখন প্রজেক্ট যখন করবেন, কোন একটা বড় চেঞ্জ করবে, তখন কি অপারেশন দিয়ে করা যাবে? অপারেশন দিয়ে আমরা ছোট ছোট চেঞ্জ করি, যেটা রিলেটেড টু অপারেশন। টি শার্টের একটা জায়গায় বোতাম এক জায়গায় ঠিক মতো হয় নাই, তাহলে আমরা ওটা চেঞ্জ করে দিলাম, কিন্তু টি শার্টের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এটা তো একটা ম্যাসিভ কাজ, যখন আসলে প্রোডাকশন স্টপ করে আপনাকে ঠিক করতে হবে, তারপরে সব আবার অ্যাপ্রুভাল নিয়ে কাস্টমারের থেকে ভেট করে তারপরে আপনাকে ট্রায়াল করতে হবে, কাস্টমারকে দেখে চেক করাতে হবে, তারপরে আপনি প্রোডাকশনে যাবেন। সো প্রজেক্টস ড্রাইভ চেঞ্জ, কথাটা ঠিক না নাকি?
বড় বড় যখন আপনি চেঞ্জ করবেন আমরা উই অ্যাকচুয়ালি ইনিশিয়েট প্রজেক্ট। আচ্ছা, প্রজেক্টস এনাবল বিজনেস ভ্যালু ক্রিয়েশন। প্রজেক্ট কেন করি আমরা? টাকা আছে আমি প্রজেক্ট করলাম, নাকি উদ্দেশ্য কি? ক্রিয়েটিং ভ্যালু, তাই না? যাতে বিজনেস ভ্যালু ক্রিয়েট হয়। গত ক্লাসে আমরা বলছিলাম। সো এটা আমরা খুব মনে রাখি, এটা দিস ইজ ভেরি ক্রিটিক্যাল। একটা হচ্ছে প্রজেক্ট ড্রাইভ চেঞ্জ, একটা হচ্ছে বিজনেস ভ্যালু। প্রজেক্ট কেন করবো আমরা? বিজনেস ভ্যালু ক্রিয়েশনের জন্য। কোনো ভ্যালু দিবে না, কোনো বেনিফিট দিবে না, তাহলে তো প্রজেক্ট করার কোনো মানে আছে? ওকে, ফাইন। আচ্ছা, এই কার্টুনটাতে আমরা একটু শুনতে চাই। আজাদ আছেন? জি ভাইয়া আছি। হ্যাঁ, আচ্ছা বলেন যে এখানে কি বলছে, কার্টুনটাতে কি বলছে এবং আপনি এখান থেকে কি বুঝলেন? একটু পড়ে দেখি। জি। ডান দিকের পার্সনটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে? প্রজেক্ট ম্যানেজারকে একজন জিজ্ঞাসা করছে, আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এটা কি প্রজেক্ট? 1 year in started 5 years ago and না, এটা তো প্রজেক্ট না। আজাদ কি বলেন, এটা কি প্রজেক্ট হবে? আচ্ছা, এইটা তো প্রজেক্ট। আপনার 1 year in a IT project day 19 স্ট্যাটাস হচ্ছে হলো মানে প্রজেক্ট। না, ওই উপর নিচের লেখা দরকার নেই, উপরের কথাগুলোই বলেন আর কি। আচ্ছা, So we started 5 years ago and no one has stopped us yet. তার মানে কি কোনো স্টার্ট এন্ডেড আছে এটা? না, এইটা দেখে মনে হচ্ছে যে এটা প্রজেক্ট না। হ্যাঁ, সেটা স্টার্টেড 5 years ago and no one। জি হ্যাঁ, তার মানে কোনো স্টার্ট এবং এন্ডেড নাই, তাহলে দিস ইজ নট এ প্রজেক্ট ইনিশিয়েটিভ, তাই না? বাট নিচের লেখাটা তো কনফিউজিং। আচ্ছা, ঠিক আছে। এই ছবিটা কার? ছেলেরা বলেন। এই যে সুন্দরী একটা মেয়েকে দেখছি, ইনি কে? প্রজেক্ট ম্যানেজার। হু ইজ শি? রানী ভিক্টোরিয়া। হ্যাঁ, ফারহানা বা রাহানা, আপনাদের কি মনে হয় ইনি কে? সবাই চিনি, সবাই নাম জানি। ঝাঁসির রানী। ঝাঁসির রানী। হ্যাঁ, শাহজাহান, তাজমহল, যার জন্য তৈরি করছিল তাজমহল, মমতাজ বানানটা উইকিপিডিয়া থেকে নেওয়া, যেটা এরকম আর কি, আমরা মমতাজ বলি যে আসলে গান গায় নাকি, সে নামটা হবে মুমতাজ, MUM তাজ। আচ্ছা, দেখেন এটা একটু খেয়াল করেন, এখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আলোচনা করব। তাজমহল BCS এর প্রশ্ন, কত সালে তৈরি হয় তাজমহল? BCS তো এখন হট, তাই না? সবাই BCS। এবং এমন অবস্থা হয়ে গেছে, আপনারা জানেন কিনা, ইউনিভার্সিটির টিচারদের সাথে কথা বলে বুঝবেন। মানে আমার কম্পিউটার সায়েন্সের একজন ডিন আছে একটা ইউনিভার্সিটির, গভর্নমেন্ট ইউনিভার্সিটির, আমার বন্ধু বলতেছে যে কম্পিউটার সায়েন্সের ছেলে পেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াশোনা বাদ, তারা এখন BCS এর বই পড়তেছে, বাংলার ইতিহাস। বুঝতে পারছেন সিরাজউদ্দৌলা কি করলো, পলাশীতে কি হলো? এটা ট্রু। ফিজিক্স মানে সায়েন্স ফ্যাকাল্টির ছেলেপেলে এখন সব পড়াশোনা বাদ দিয়ে ফার্স্ট ইয়ার থেকেই এটা করে। এখন আপনি বলেন, কম্পিউটার সায়েন্স ছেলে সে যদি ফার্স্ট ইয়ার থেকে BCS পড়া শুরু করে, তাহলে হোয়াট উইল হ্যাপেন টু দিস কান্ট্রি? মানে খুবই হতাশাজনক, বুঝতে পারছেন? এরকম অবস্থা হয়ে গেছে, আমরা জানি এটা কিভাবে সলভ হবে। আচ্ছা, তাহলে দেখেন, এটা আমি একটু বলি যে এটা 1632 থেকে 1653 পর্যন্ত সময় লাগছে প্রজেক্টটা করতে। দ্যাট ওয়াজ এ প্রজেক্ট, তাই না? দ্যাট ওয়াজ এ ম্যাসিভ প্রজেক্ট। উস্তাদ আহমদ লাহোরি, যিনি আর্কিটেক্ট ছিলেন, এই প্রজেক্টের একটা বড় কি জানেন, এই প্রজেক্টটার আসলে মানে এত একটা সাকসেসফুল প্রজেক্ট বা এত হিউজ একটা প্রজেক্ট, কিন্তু এটা ডকুমেন্টেশন নাই। এবার এটা খুব একটা বেশি দিন হয় না, তার সেই সময় কিন্তু অনেক ডকুমেন্টেশন আছে, কিন্তু এইটার সামহাও কোনো ডকুমেন্টেশন নাই, থাকলে কিন্তু অনেক ভালো হতো আর কি। আচ্ছা, যাই হোক, এটা আমি যেটা মেইন কথাটা বলতে যাচ্ছিলাম, যে কত বছর লাগছে তাজমহল বানাতে? 22-23 বছর, তাই না?
সো তাহলে এটা কি টেম্পোরারি ইনডেফিনিট না, মানে স্টার্ট একটা এবং এন্ড ছিল, কিন্তু তাজমহল কি শেষ হয়ে গেছে নাকি এখনো আছে? এখন আছে। হ্যাঁ, লাস্টিং ফর সেঞ্চুরিজ। আমরা অনেক সময় প্রোডাক্ট বানাই, প্রজেক্ট কেন করি? ওই যে প্রোডাক্ট আউটপুট, ওই যে যেটা আমরা দেখলাম প্রোডাক্ট কিংবা সার্ভিস কিংবা রেজাল্ট। সো প্রজেক্ট শেষ হয়ে যায় কিন্তু তার যে আউটপুট প্রোডাক্ট দ্যাট ক্যান লাস্ট ফর সেঞ্চুরিজ। ইভেন যদি পিরামিডের কথা চিন্তা করি, কি থাউজেন্ডস অফ ইয়ার্স, তাই না? 2000 না 3000 কত সালে তৈরি হয়েছে না, মানে খ্রিস্টপূর্ব 3000 কত সালে, সেটা কিন্তু স্টিল সার্ভাইভ করছে, মানে অলরেডি 4000 বছর পার হয়ে গেছে। সো আমরা যে প্রজেক্ট করি সেটা টেম্পোরারি, কিন্তু মোস্ট অফ দ্য কেসে যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা কি অনেক বেশি লম্বা সময় থাকে আর কি, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে। বুঝতে পারছি? তাহলে এখন আমাকে বলেন প্রোডাক্ট লাইফ সাইকেল বড় নাকি প্রজেক্ট লাইফ সাইকেল বড় এই ক্ষেত্রে, যে তাজমহলের ক্ষেত্রে? প্রোডাক্ট লাইফ সাইকেল বড়, তাই না? সো এই পরের স্লাইডে আমি সেটাই বলতেছি যে আসলে প্রজেক্ট লাইফ সাইকেল কি। প্রজেক্টের ইনিশিয়েশন থেকে প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল, ক্লোজিং করে আমরা প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে শেষ করে দিলাম, সেটা হচ্ছে প্রজেক্ট লাইফ সাইকেল। লাইফ সাইকেল মানে কি? মানুষের মতোই, মানে শুরু থেকে আমাদের জন্ম থেকে আমরা বিভিন্ন স্টেজ পাড়ি দিই, তাই না? ঠিক আছে, আমি আপনাদের পরের দিন একটা ছবি দেখাবো রেল লাইনের। আমি আসলে এই যে গত কিছুদিন আগে রংপুর, আমার বাড়ি হচ্ছে রংপুরে, আমি রংপুরে গিয়েছিলাম। তা আমি 87-এ আমি গাইবান্ধায় ছিলাম। এই 87 এর পরে আমি কখনো গাইবান্ধায় যাইনি। আফটার 33 ইয়ার্স পরে আমি গত 2 সপ্তাহ আগে গাইবান্ধা গিয়েছিলাম। সো আমার শৈশবের মুখোমুখি হতে আর কি। সো দ্যাট ওয়াজ এ অ্যামাজিং এক্সপিরিয়েন্স। আমার মানে কল্পনার মধ্যে যা আছে সেটা মিলানোর চেষ্টা করতেছিলাম, একা একা হেঁটে। আমার স্কুল, তারপর আমার শিশু নিকেতন, আমি যে বাসায় ছিলাম, যে নদীতে সাঁতার শিখছি, এইসব। আচ্ছা, যাই হোক, তাহলে প্রজেক্ট লাইফ সাইকেল। আর প্রোডাক্ট লাইফ সাইকেল আমরা কি দেখলাম? প্রোডাক্ট লাইফ সাইকেল কিন্তু অনেক বেশি লম্বা হয় জেনারেলি। সো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, প্রজেক্ট লাইফ সাইকেল এবং প্রোডাক্ট লাইফ সাইকেল। প্রজেক্ট লাইফ সাইকেল হচ্ছে টেম্পোরারি, প্রোডাক্ট লাইফ সাইকেল অনেক সময় কিন্তু আনলিমিটেড হতে পারে। এই যে ছবিটা দেখতেছি আমরা, প্রজেক্টস ড্রাইভ চেঞ্জ, সেটার রিপ্রেজেন্টেশন এখানে আছে। প্রজেক্টস ড্রাইভ চেঞ্জ এবং ক্রিয়েট বিজনেস ভ্যালু, সেটার রিপ্রেজেন্টেশন এই গ্রাফে আছে। কেউ ব্যাখ্যা করতে পারবেন? কারেন্ট থেকে দেখা যাচ্ছে যে একটা অর্গানাইজেশন আন্ডারে হয়তো 2টা উইং আছে বা অ্যাক্টিভিটি আছে। যখন একটা নতুন প্রজেক্ট ডেলিভারি হলো তখন নতুন একটা উইং অ্যাড হচ্ছে এখানে, বা নতুন একটা বিজনেস ইউনিট অ্যাড হচ্ছে, অথবা অ্যাক্টিভিটি অ্যাড হচ্ছে, এটা বলতে পারি। ঠিক আছে, দেখেন ওই কিন্তু মানে ঠিক বলেছেন যে আমরা কি টাইমের সাথে যাচ্ছি, তাই না? টাইমের সাথে যাচ্ছি, কারেন্ট স্টেজে সে এটা আসলে মানে কি বলে, এটাকে কি ধরনের ফিগার বলে এটাকে, মানে জাস্ট বোঝানোর জন্য আর কি, মানে জাস্ট মেটাফোর টাইপের। যে কারেন্ট স্টেজে এখানে ধরেন 3টা ভ্যালু ছিল বা 3টা কম্পোনেন্ট ছিল। আমরা প্রজেক্ট করি, প্রজেক্ট মানে কি আসলে কালেকশন অফ ডিফারেন্ট ওয়ার্ক অথবা অ্যাক্টিভিটিস। সেটা করে আমরা যখন ফিউচার স্টেজে গেছি তখন একটা কম্পোনেন্ট কি বেড়ে গেছে এবং আমাদের কি হচ্ছে, তার মানে একটা চেঞ্জ হচ্ছে, তাই না? চেঞ্জ হ্যাপেন্ড। এখানে 3টা ছিল, এখন 4টা হয়ে গেছে। এবং এট দ্য সেম টাইম আমরা ভ্যালুর যে স্টেজে ছিলাম, এখন ভ্যালুর স্টেজ কোথায় চলে গেছি? আর উপরে চলে গেছি। ঠিক আছে, সো প্রজেক্টস ড্রাইভ চেঞ্জ এন্ড ক্রিয়েট বিজনেস ভ্যালু, সেটা আসলে একটা জাস্ট এক্সাম্পল আর কি। আচ্ছা, আমরা কি বলতেছি? বারবার একটা কথা বলতেছি এবং থ্রু আউট দ্য ক্লাস আমরা এই কথাটা বলবো যে প্রজেক্টস এনাবল বিজনেস ভ্যালু ক্রিয়েশন। এবং প্রজেক্ট কেন নেওয়া হয়? বিজনেস ভ্যালু ক্রিয়েট করার জন্য। বিজনেস ভ্যালুকে আমরা, বিজনেস ভ্যালু মানে কি? যেটা আমাদের বিজনেসকে ট্যানজিবল বা ইনটেনজিবল কোনো বেনিফিট দিবে, তাই না? ভ্যালু ক্রিয়েট করবে, ফাইন্যান্সিয়াল, ইকোনমিক, সোশ্যাল, ব্র্যান্ড, এনিথিং। সো সেটাকে আমরা বলতেছি বিজনেস ভ্যালু। সো বিজনেস ভ্যালু কয় প্রকার হতে পারে? 2 প্রকার, ট্যানজিবল, ইনট্যানজিবল। ট্যানজিবল কি কি? এই যে মনিটরি অ্যাসেট, স্টক হোল্ডার ইকুইটি বাড়া, ইউটিলিটি, ফিক্সচার্স, টুলস, মার্কেট শেয়ার, এগুলো হচ্ছে আমাদের ট্যানজিবল। আর ইনট্যানজিবল কি? এই যে গুডউইল, আমরা করি না গুডউইলের জন্য, ব্র্যান্ড রিকগনিশনের জন্য। এই যে আমরা অনেক সময় জানি হয়তো যে কোকাকোলা বা অন্যরা, মানে বড় বড় কোম্পানি, তারা কি প্রায় 60% তাদের টাকা খরচ করে কোথায়? ব্র্যান্ড প্রমোশনের জন্য, তাই না?
পাবলিক বেনিফিট, এই যে গভর্নমেন্টের বা এনজিও যে প্রজেক্টগুলো হয় সেটা কিসের জন্য? পাবলিক বেনিফিটের জন্য। ট্রেডমার্কস, কপিরাইট, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, রেপুটেশন, সো অল দিস আর এক্সাম্পল অফ ইনটেনজিবল। সো যে কোনো প্রজেক্ট আমরা নেই না কেন, নেওয়ার কারণ কি? টু জেনারেট ট্যানজিবল অর ইনটেনজিবল অর ট্যানজিবল প্লাস ইনটেনজিবল বোথ ভ্যালু ক্রিয়েট করার জন্য আমরা প্রজেক্ট নেই। আচ্ছা, এখন আমরা কিন্তু একটু ডেফিনেশন শিখতেছি, তাই না? বিভিন্ন ডেফিনেশন নিয়ে আলোচনা করতেছি। নাও আমরা এতক্ষণ প্রজেক্ট নিয়ে কথা বললাম, প্রজেক্টের ডেফিনেশন দেখেছি, এবার বলতেছি প্রজেক্ট ম্যানেজমেন্ট। হোয়াট ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট? Project management is the application of knowledge, skills, tools and techniques to project activities to meet the project requirements. সুন্দর একটা ডেফিনেশন আছে এখানে। প্রজেক্টের রিকোয়ারমেন্ট বা প্রজেক্টে আমরা যা করতে চাই সেটা অ্যাচিভ করার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি করতে হবে। সেই অ্যাক্টিভিটি করার জন্য কি করতে হবে? বিভিন্ন নলেজ, স্কিলস, টুলস টেকনিক আমরা ইউজ করবো, অ্যাপ্লাই করবো, করে আমাদের গোলটা অ্যাচিভ করতে হবে। সেটাকে বলতেছি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো পিএমবক কাদের জন্য লেখা? প্রজেক্ট ম্যানেজারের জন্য লেখা। পিএমবকটা লেখাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের জন্য। একজন প্রজেক্ট ম্যানেজার কিভাবে ভালোভাবে প্রজেক্ট ম্যানেজ করতে পারে সেই বেস্ট প্র্যাকটিস গুলো শেখা, ঠিক আছে? এবং পুরো বইটা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টেরই বই, আমরা কিভাবে ভালো মতো প্রজেক্ট ম্যানেজ করব। এবং সেটা করার জন্য যে নলেজ লাগবে, ঠিক আছে, সেই নলেজ, টুলস এবং টেকনিক্স আমরা এই বইয়ে পাবো, ঠিক আছে? এবং দিস ইজ দ্য বেস্ট বুক প্রজেক্ট ম্যানেজমেন্টের। এটা যখন আপনি জানবেন, আমার মনে হয় আপনি যে কোনো জায়গায় আপনি ইউ ক্যান টক রিলেটেড টু প্রজেক্ট ম্যানেজমেন্ট, এবং যেভাবে কথা বলুক না কেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে হোয়াট দে আর টকিং অ্যাবাউট রিলেটেড টু প্রজেক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? কারণ গ্লোবালি যাদের সাথে আপনি কাজ করেন না কারো, তারাও আসলে দেখা যাবে এই ধরনের কথাই বলছে, যেটা আপনি এখন শিখবেন। সো এই নলেজ, টুলস, টেকনিক আমরা আমাদের থ্রু আউট দ্য ক্লাস শিখবো। আচ্ছা, নলেজ এবং স্কিল এই দুইটা টার্ম পাশাপাশি দেখছি। স্কিলটা কি আসলে? নলেজ এবং স্কিলের মধ্যে পার্থক্য কি? নলেজ হলো থিওরিটিক্যাল আর স্কিল হলো প্র্যাকটিক্যাল। ঠিক আছে সবাই? ঠিক আছে না সবাই? নলেজ হচ্ছে নো হাউ, শুধু জানা, কিন্তু স্কিল হচ্ছে ওটাকে আসলে করতে পারা। এখানে কারা কারা সাঁতার পারেন? আমি পারি। আর পারেন সাঁতার? পারি ভাইয়া। এখন সাঁতার কিন্তু ইজিলি আপনি ইউটিউব ভিডিও দেখতে পারেন না যে সাঁতার কিভাবে কাটে। অনেক ট্রেনিং আছে, বই পড়লেন, হ্যাঁ, বড় একজন সাঁতারুর বই পড়লেন যে এইভাবে সাঁতার কাটিতে হয়, ওইটা ফলো করে যদি এক হাঁটি পানিতেও নামেন তাহলে কি হবে? দেখবেন যে আপনি ডুবে যাইতেছেন। মানুষ কিন্তু এক হাঁটু পানিতে ডুবে যায় সাঁতার না জানলে। সো এটা হচ্ছে স্কিল। তাহলে আমাদের শুধু নলেজ জানলে হবে না, টুলস টেকনিক জানলে হবে না, ওইটাকে আসলে কি অ্যাপ্লাই করে করে ওটাকে আমাদেরকে স্কিলটাকে বাড়াতে হবে। সো সেই স্কিল তো আসলে এখানে হবে না, কিন্তু আপনাকে আসলে যেহেতু জানবেন, আপনি জানার পর ইউ হ্যাভ টু প্র্যাকটিস। উইদাউট অ্যাপ্লাইং, উইদাউট প্র্যাকটিসিং আসলে স্কিল তৈরি হবে না, তাই না? আচ্ছা, এই স্লাইডটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। এফেক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি আমরা করি তাহলে কি হবে? অনেকগুলো বেনিফিট আমরা পাবো, ঠিক আছে? জাস্ট একবার আপনারা পড়ে নেবেন, স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আমরা দেখেন, যদি ইফেক্টিভলি প্রজেক্ট ম্যানেজ না করি, পুরলি করি, তাহলে কি হবে? আমি গত ক্লাসে যেমন বলছিলাম যে 11.4% ডলার পার ডলারে 11.4% নষ্ট হয়ে যায়। কেন? পুর প্রজেক্ট ম্যানেজমেন্টের কারণে। এই যে যারা প্রজেক্ট ম্যানেজ করছি, এইসব কি ফেস করছি? মিস ডেডলাইন, কস্ট ওভাররান, যদি ঠিকমতো প্রজেক্ট ম্যানেজ করতে না পারেন, রিওয়ার্ক, কোয়ালিটি খারাপ, আনকন্ট্রোল এক্সপানশন অফ দ্য প্রজেক্ট, লস্ট রেপুটেশন, আনস্যাটিসফাইড স্টেকহোল্ডার্স অর কাস্টমার্স, রাইট? আচ্ছা, আমরা স্টেকহোল্ডার শব্দটা বারবার বলবো। স্টেকহোল্ডার কি? এই যে স্টেকহোল্ডার, আমরা আসলে প্রজেক্টে স্টেকহোল্ডার কাদেরকে বলি? কারো জানা আছে? প্রজেক্টের সাথে রিলেটেড যারা, প্রজেক্টের কারণে যারা পজিটিভলি অথবা নেগেটিভলি ইমপ্যাক্ট হতে পারে। এরা স্টেকহোল্ডার কি মানুষ শুধু, না অন্য কিছু আছে? জঙ্গলের পশু পাখিও আছে নাকি নাই? আচ্ছা, মানে স্টেকহোল্ডার তাহলে আমরা বুঝতে পারছি না, যার প্রজেক্টে কোনো ধরনের স্টেক আছে সেই জন্য স্টেকহোল্ডার। কোনো স্টেক আছে এবং সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, সেটাই তাদেরকে আমরা স্টেকহোল্ডার বলবো। এবং স্টেকহোল্ডার আমার প্রজেক্টে পজিটিভলি ইমপ্যাক্ট ফেলতে পারে, নেগেটিভলি ইমপ্যাক্ট ফেলতে পারে, তাই না? অনেকে চাবে প্রজেক্ট যাতে না হয়, এটা কিন্তু একটা নর্মাল প্র্যাকটিস।
দেখবেন যে প্রজেক্ট শুরু হলে অনেকে বাধা দিবে। আবার প্রজেক্টের আউটকাম বা আউটপুট দ্বারা যারা পজিটিভলি অথবা নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে তারাও স্টেক হোল্ডার। এখন এই স্টেক হোল্ডার শুধু কিন্তু মানুষ না, 3টা ক্যাটাগরি, ঠিক আছে? একটা হচ্ছে পিপল, অবশ্যই তারা ডাইরেক্টলি স্টেক হোল্ডার। আর একটা কি, একটা হচ্ছে গ্রুপ অফ পিপল, যেমন লেবার গ্রুপ কিংবা 4th ক্লাস এমপ্লয়ি বা 3rd ক্লাস এমপ্লয়ি, এরকম আছে না, বিভিন্ন গ্রুপ আছে সেটা। তারপরে ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনে কিন্তু একটা কি স্টেক হোল্ডার। আপনি ঢাকায় একটা বাড়ি বানাচ্ছেন, কারো ঢাকায় বাড়ি আছে এখানে? নিজে বানাইছেন বা আছে বাড়ি বা ফ্ল্যাট? অন্যের বাড়ি বানাইছি ভাই, নিজের না। সো অন্যের বাড়ি বানাইছেন, আচ্ছা। সো বাড়ি বানাতে হ্যাঁ গেলে দেখেন আমাদের সিটি কর্পোরেশন পারমিশন লাগবে, রাজুকের পারমিশন লাগবে, পরিবেশ অধিদপ্তরের পারমিশন লাগবে, নানান ধরনের ব্যাপার আছে, তাই না? এই যে বডিগুলো আমরা বললাম ফর এক্সাম্পল, এগুলা যে কি ইনস্টিটিউট না বা অর্গানাইজেশন না? এরা কি আপনার স্টেক হোল্ডার নাকি স্টেক হোল্ডার না? স্টেক হোল্ডার, রাইট, স্টেক হোল্ডার। ভয়ঙ্কর স্টেক হোল্ডার। একজনের যদি পারমিশন না দেন, ওই যে র্যাঙ্কের বিল্ডিং এর কথা মনে আছে নাকি ভুলে গেছেন? র্যাঙ্কসের বিল্ডিং, বিজয় সমিতি গেলি তো আমরা র্যাঙ্কসের বিল্ডিং এর দিকে তাকিয়ে থাকতাম নাকি? রাইট। তো সেই র্যাঙ্কসের বিল্ডিং এ কিন্তু এখন নাই। সো আপনার কিন্তু স্টেক হোল্ডার হচ্ছে ওয়ান অফ দ্য কি ফ্যাক্টরস প্রজেক্টের সাকসেসফুল মানে সাকসেসের জন্য। এই জন্য একটা চ্যাপ্টারই আছে পিএমওকে শুধু রিলেটেড টু স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, যে আমরা কিভাবে স্টেক হোল্ডারকে ম্যানেজ করব। কারণ স্টেক হোল্ডার ম্যানেজমেন্টে যদি আপনি ফেল করেন, আপনার কোনো ওয়ে নাই, আপনি ডেলিভারি ভালো দিচ্ছেন, কোয়ালিটি ভালো হয়েছে, বাজেটের মধ্যে হয়েছে, টাইমের মধ্যে হয়েছে, নাথিং উইল ওয়ার্ক, ঠিক আছে, ইফ ইউ ফেল টু ম্যানেজ ইউর স্টেক হোল্ডার্স। বুঝতে পারছেন? সো স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করতে পারা এবং তাদেরকে থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট ম্যানেজ করতে পারা প্রজেক্টের সাকসেসের ওয়ান অফ দ্য মেইন ক্রাইটেরিয়াস। সো আমরা স্টেক হোল্ডার নিয়ে অনেক কথা বলবো। এই যে আপনারা বোধহয় জানেন, আমি একটু বলছিলাম যে পাখিও স্টেক হোল্ডার কিনা। এই কথাটা কেন বললাম? সরকারি প্রজেক্টে আপনি ধরেন কোনো একটা জায়গায় আপনি কোনো একটা মানে কাজ করতেছেন, গাছ কেটে ফেলা লাগলো, তাইলে যে গাছের মধ্যে কিন্তু অনেক পাখি ছিল, সে পাখিগুলো কোথায় যাবে? পাশের কাছে চলে যাবে। পাশের কাছে চলে যাবে। সো দেখেন, খেয়াল করেন এখানে যে যখন এরকম হয়, গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টে এরকম হয়, তখন কিন্তু প্রজেক্টের ওরা তৈরি করে ডিপিপি, ডেভেলপমেন্ট প্রজেক্ট পোর্টফোলিও, এবং এনভায়রনমেন্ট এবং জিওগ্রাফি, এরকম ক্লাইমেট, এইসব ওয়েদার, এইসব বিষয় নিয়ে কিন্তু ওদের লিখতে হয় যে এখানে যে এতগুলো পাখি ছিল, এই টাইপের পাখি, সেই পাখিগুলো এখন কোথায় যাবে, সেটার আমরা কি মেজার্স নিয়েছি, সেটাও কিন্তু একদম লিখতে হয়। এবং সেটা যদি ঠিক না হয়, রেশনাল না হয়, তাহলে কিন্তু প্রজেক্ট পাস হবে না। বুঝতে পারছেন? এবং আপনার ইউএন এর বা এই ধরনের অর্গানাইজেশন প্রজেক্টে আপনি দেখবেন যে ক্লাইমেট, ওয়েদার, এনভায়রনমেন্ট, হ্যাঁ, তারপরে এই কয়েকটা জিনিসটি খুব বেশি মানে এমফাসিস দেওয়া হয়। সো এগুলো কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে যখন আপনি প্রজেক্ট ম্যানেজ করবেন, যখন রেসপন্সিবিলিটি নেবেন। তো আলটিমেটলি কি হয় আসলে? ফেলিউর ইন অ্যাচিভিং দ্য অবজেক্টিভস ফর হুইচ দ্য প্রজেক্ট ওয়াজ আন্ডারটেকেন। আচ্ছা, আমরা একটু স্লো মুভ করছি নাকি? 9টা বেজে গেল দেখতেছি, বেশি কথা বলতেছি না? আচ্ছা, ইম্পর্টেন্ট টপিক। আমরা কিন্তু বিভিন্ন ডেফিনেশন শিখতেছি, তাই না? প্রজেক্ট, তার ক্যারেক্টারিস্টিক, প্রোগ্রামস, তারপর দেখলাম প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখন আমরা একটা নতুন টপিক করবো, যেটা হচ্ছে পোর্টফোলিও, প্রোগ্রাম এবং প্রজেক্ট। এই 3টা জিনিস কি? প্রজেক্ট অলরেডি আমরা বুঝে গেছি, তাই না? যে প্রজেক্ট হচ্ছে একটা এন্ডেভিওর, টেম্পোরারি, যেটা দিয়ে আমরা কোনো একটা প্রোডাক্ট, সার্ভিস বা রেজাল্ট তৈরি করি। প্রোগ্রাম কি? খুব সিম্পলি আমরা মনে রাখি যে প্রোগ্রাম মানে হচ্ছে কালেকশন অফ প্রজেক্টস। তার মানে আমি যদি এইভাবে ড্র করি, সবার উপরে থাকে আসলে পোর্টফোলিও। আমি আসতেছি যে পোর্টফোলিও কি, তার নিচে থাকে কি? প্রোগ্রামস। আর প্রোগ্রামসের নিচে থাকে হচ্ছে মাল্টিপল প্রজেক্টস, ঠিক আছে? প্রজেক্ট P1, P2, P3, P4 মিলে হচ্ছে একটা প্রোগ্রাম। তার মানে প্রোগ্রাম হচ্ছে কালেকশন অফ প্রজেক্টস। আর খুব সিম্পলি একটা পোর্টফোলিওর আন্ডারে অনেকগুলো প্রোগ্রাম থাকতে পারে। তো পোর্টফোলিও হচ্ছে কালেকশন অফ প্রোগ্রামস, ঠিক আছে? সো আমি যদি একটা এক্সাম্পল দেই, বাংলাদেশ গভর্নমেন্টের একটা পোর্টফোলিও হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, তাই না? সবাই জানি না?
একটা পোর্টফোলিও কি, মানে আমাদের আওয়ামী লীগ গভর্নমেন্টের কিন্তু একটা পোর্টফোলিও ছিল ডিজিটাল বাংলাদেশ। তো সেটা নিয়ে কি এখন অনেক কাজ করছি না আমরা? এই পোর্টফোলিওটাকে অ্যাচিভ করার জন্য নানান প্রোগ্রাম কিন্তু নানান সেক্টরে চলছে, তাই না? বিভিন্ন প্রোগ্রাম, প্রোগ্রাম 1, প্রোগ্রাম 2, প্রোগ্রাম 3, এবং প্রতিটা প্রোগ্রামের আন্ডারে আমার তো মনে হয় একটা দুইটা প্রজেক্ট বলা যাবে না, অসংখ্য প্রজেক্ট হয়ে গেছে অলরেডি এবং হচ্ছে এবং আরো হবে। ঠিক আছে, সো আমাদের পোর্টফোলিও কি ডিজিটাল বাংলাদেশ, সেটাকে অ্যাচিভ করার জন্য আমরা কি করছি, যেমন ই গভর্নেন্স একটা উদাহরণ প্রোগ্রাম, তার আন্ডারে আমরা গভর্নমেন্ট পাবলিক সার্ভিসগুলোকে কি করছি, আইটি আওতায় নিয়ে আসছি, অটোমেট করার চেষ্টা করছি। তারপরে ধরেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা, এটা একটা বড় প্রোগ্রাম বাংলাদেশের। তার মানে আমাদের নেটওয়ার্ক, ইন্টারনেট, ওই যে দেখলেন না যে আমাদের অনেকগুলো কানেক্টিভিটি আমরা নিলাম সাবমেরিন কেবলের সাথে। সো এগুলো কি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড প্রোগ্রাম, তার আন্ডারে কিন্তু অসংখ্য প্রজেক্ট করা হয়েছে। ঠিক আছে, তারপরে আবার ধরেন ক্যাপাসিটি বিল্ডিং, কারণ সব এগুলো শুধু বাড়ালেই হবে, ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে না পুরো অর্গানাইজেশনাল, মানে গভর্নমেন্টের অর্গানাইজেশনের। এই জন্য কিন্তু শত শত ক্যাপাসিটি বিল্ডিং ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, হয়নি? সো পোর্টফোলিও মানে হচ্ছে যেটা আসলে স্ট্র্যাটেজির সাথে কানেক্টেড থাকে, অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজির সাথে। ঠিক আছে, এবং সেটার সাথে থাকে ডাইরেক্টলি পোর্টফোলিও। সেই পোর্টফোলিওটাকে অ্যাচিভ করার জন্য আমরা প্রোগ্রাম আইডেন্টিফাই করি যে কি কি প্রোগ্রাম আমাদেরকে নিতে হবে, এবং সেই প্রোগ্রামের রিলেটেড যে প্রজেক্টগুলো রিলেটেড টু সেই পার্টিকুলার প্রোগ্রাম, সেটাকে আমরা কালেক্টিভলি একটা প্রোগ্রামের আন্ডারে করি। ঠিক আছে, তাহলে প্রোগ্রাম হচ্ছে রিলেটেড প্রজেক্ট, যেটা আসলে প্রোগ্রামের আন্ডারে না করলে বেনিফিট পাওয়া যাবে না, প্রোগ্রামের বেনিফিট অ্যাচিভ হবে না। সেই রিলেটেড এবং রেলিভেন্ট প্রজেক্টগুলোকে আমরা কোঅর্ডিনেটলি প্রোগ্রামের আন্ডারে করি। আর প্রোগ্রাম, একাধিক প্রোগ্রাম থাকে পোর্টফোলিওর আন্ডারে, আর পোর্টফোলিও থেকে ডাইরেক্টলি অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজির সাথে কানেক্টেড। ঠিক আছে, আমি এখন দেখেন ডানের দিকে যদি তাকাই একটু, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট করছি না, যে একটা প্রজেক্টকে কিভাবে ঠিকমতো ম্যানেজ করতে হবে, নলেজ, স্কিল, টুলস, টেকনিক অ্যাপ্লাই করা। আর প্রোগ্রাম তাহলে কি হবে, পোর্টফোলিও কি দেখেন, প্রোগ্রামে পড়ে আসতেছি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফোকাসেস অন ডুইং দ্য রাইট প্রোগ্রামস এন্ড প্রজেক্টস। বুঝতে পারছি পোর্টফোলিও ম্যানেজমেন্টের কাজ কি, রাইট প্রোগ্রামকে আইডেন্টিফাই করা। এই যে ডিজিটাল বাংলাদেশ বলছিল, তখন আমরা হয়তো অনেকে কেউ হাসছি, অনেকে ভাবছি যেটা কি বলে, এটা আসলে ঠিক একটা রাইট ডিসিশন ছিল না। এবার এটা কি আওয়ামী লীগের একটা তো সাকসেসফুল ব্যাপার, তাই না? সাকসেসের একটা কিন্তু বড় প্যারামিটার হচ্ছে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কিন্তু অনেক আমরা আগাইছি, রাইট? সো দেখেন পোর্টফোলিও ম্যানেজমেন্টে কারা থাকে, কারা থাকবে এখানে, কারা কাজ করবে? সিনিয়র ম্যানেজমেন্ট, এক্সিকিউটিভস, যারা জানে যে আসলে আমার অর্গানাইজেশনের জন্য কোনটা ঠিক জিনিস। ঠিক আছে, কোনটা রাইট প্রোগ্রাম প্রজেক্ট নিতে হবে আমার এই পোর্টফোলিওকে অ্যাচিভ করার জন্য। আর প্রোগ্রাম এবং প্রজেক্টের কাজ কি, ফোকাস অন ডুইং প্রোগ্রামস এন্ড প্রজেক্টস দ্য রাইট ওয়ে, এটা হচ্ছে এক্সিকিউশন। ঠিক আছে, এটা হচ্ছে সিলেকশন পোর্টফোলিও, আর এক্সিকিউশন হচ্ছে প্রোগ্রাম এন্ড প্রজেক্ট। যে প্রজেক্টগুলোকে কালেক্টিভলি করা যাবে একটা প্রোগ্রামের আন্ডারে, সেটা আমরা প্রোগ্রাম আকারে করি, আর যেটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট কোনো প্রোগ্রামের আন্ডারে না, সেটা আমরা ডাইরেক্টলি প্রজেক্ট ম্যানেজমেন্ট দিয়ে করতে পারি। সো এখন আসেন বাম দিকের ছবিটাতে, তাহলে আমরা কি বললাম এতক্ষণ, যে গল্পগুলো করলাম, অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি থেকে কি তৈরি হয়, স্যাম্পল পোর্টফোলিও। যেমন ডিজিটাল বাংলাদেশ অনেকগুলো পোর্টফোলিওর একটা পোর্টফোলিও বাংলাদেশ গভর্নমেন্টের, সেটাকে অ্যাচিভ করার জন্য প্রোগ্রাম এ, বি এবং একটা সাব পোর্টফোলিও এ, তার মানে একটা পোর্টফোলিওকে ভেঙে আমরা ছোট পোর্টফোলিও বানাতে পারি। এটা মানে কোনো আইন কানুন নাই যে একটা পোর্টফোলিওর অবশ্যই সাব পোর্টফোলিও থাকতে হবে, মানে যদি লাগে তাহলে আপনি করবেন। আবার একটা প্রোগ্রামের আন্ডারে কি থাকতে পারে, এই যে প্রোগ্রাম B1, সেটা আসলে সাব প্রোগ্রাম অফ বি, আমরা সাব প্রোগ্রামও করতে পারি। তো ওটা এত জটিলতাতে যাচ্ছি না, আমরা হচ্ছে পোর্টফোলিও আন্ডারে কি থাকে দেখেন, বিভিন্ন প্রোগ্রাম থাকে, আর একটা প্রোগ্রামের আন্ডারে কি থাকে, প্রজেক্ট থাকে। দেখেন এই যে প্রোগ্রাম এর আন্ডারে কয়টা প্রজেক্ট, কয়টা, দুইটা। আর এই যে এখানে একটা যদি আমরা দেখি, এই যে প্রোগ্রাম B1, তার আন্ডারে কয়টা, প্রজেক্ট 4 এবং প্রজেক্ট 5। ঠিক আছে, এই যে আরেকটা প্রজেক্ট আমরা দেখতেছি প্রজেক্ট 1, সেটা এর কি কোনো প্রোগ্রাম আছে?
কোনো কিন্তু প্রোগ্রাম নাই, তার মানে এটা আসলে কোনো প্রোগ্রামের মধ্যে ফেলা যায়নি, কিন্তু এই পোর্টফোলিওটাকে অ্যাচিভ করার জন্য আমার এই প্রজেক্টটা লাগবে। সো এটা কিন্তু আলাদাভাবেই করা হচ্ছে, কোনো প্রোগ্রামের মধ্যে নিয়ে আসা হয় না, বুঝতে পারছি? আর একটা অর্গানাইজেশনে কিন্তু এইসব হয়, তাই না? পোর্টফোলিও সেট করি আমরা, প্রোগ্রাম সেট করি, প্রজেক্ট সেট করি, এর সাথে অপারেশন চলবে না? অপারেশন তো চলবে। একটা পোর্টফোলিওকে অ্যাচিভ করার জন্য সবসময় যে প্রোগ্রাম এবং প্রজেক্টই লাগবে সেটা না, আমাদেরকে অনেক সময় অপারেশনাল হেল্পও নিতে হতে পারে, ঠিক আছে? সো একটা প্রোগ্রামের মধ্যেও অপারেশনের থাকতে পারে, একটা পোর্টফোলিওর মধ্যেও অপারেশন থাকতে পারে, কিন্তু জেনারেলি একটা প্রজেক্টের ভিতরে অপারেশন থাকে না। এই জন্য কোনো প্রজেক্টে অপারেশন আছে? আছে? নাই। কারণ প্রজেক্ট আর অপারেশন সেপারেট জিনিস, আলাদা জিনিস। কিন্তু আমরা হয়তো এই প্রোগ্রামের কিছু পার্ট আমরা অপারেশন দিয়ে করে ফেলতে পারি, ডে টু ডে কাজ দিয়ে, আছে না এরকম? সেটা আমরা করে ফেলতে পারি। বা একটা পোর্টফোলিওর কোনো কিছু কাজ যেটা আমরা অপারেশন দিয়ে করে ফেলতে পারি, আলাদা কোনো প্রজেক্ট ইনিশিয়েট করা দরকার নেই। তাহলে এখান থেকে কি দেখলাম আমরা, যে একটা পোর্টফোলিওর আন্ডারে প্রোগ্রাম থাকতে পারে, প্রজেক্ট থাকতে পারে এবং অপারেশন থাকতে পারে। একটা প্রোগ্রামের আন্ডারে কি থাকতে পারে? প্রজেক্ট থাকতে পারে, অপারেশন থাকতে পারে। আর প্রজেক্ট অলওয়েজ ইটসেলফ এ প্রজেক্ট, এর ভিতরে কোনো অপারেশন থাকবে না। একদম নিচের লেয়ারে কি দেখতেছেন? শেয়ার্ড রিসোর্স এন্ড স্টেকহোল্ডার্স। এটা যদি একটা অর্গানাইজেশন হয়, তাহলে অর্গানাইজেশনে যত রিসোর্স আছে, যত এমপ্লয়িজ আছে, স্টাফ আছে, তারা কি সবাই ইনভলভ থাকবে না বিভিন্ন প্রজেক্টে? শেয়ার্ড রিসোর্স, এবং তারা বিভিন্ন প্রজেক্টে কাজ করবে, তাই না? তো সেই ব্যাপারটাই বলা হচ্ছে শেয়ার্ড রিসোর্স এন্ড স্টেকহোল্ডার্স। আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রশ্ন করি। একটা আমরা একটু আগে স্টেকহোল্ডার ডেফিনেশন বললাম। সো একটা টিমে প্রজেক্ট ম্যানেজার আছে, হ্যাঁ, আমি একটু সার্কেল আঁকতেছি, এবং তার সাথে টিম মেম্বার্সরা আছে, টিএম দেখলাম, টিম মেম্বার্স। তার বাইরে কারা আছে? ডিফারেন্ট টাইপ অফ স্টেকহোল্ডার্স, রাইট? নানান ধরনের স্টেকহোল্ডার আছে। এখন আমাকে একটু বলেন, আমার টিমে যারা কাজ করতেছে আমার প্রজেক্টকে ডেলিভারি দেওয়ার জন্য, সেই টিম মেম্বার কি স্টেকহোল্ডার্স নাকি স্টেকহোল্ডার্স না? স্টেকহোল্ডার্স। সবাই ঠিক আছে না? কারোর দ্বিমত আছে যে স্টেকহোল্ডার মানে তো বাইরের? সো আমাদের টিম মেম্বাররা কিন্তু, বা যাদেরকে আমরা কাজ করছি, তারা কিন্তু আমাদের সবচেয়ে বড় স্টেকহোল্ডার্স। দে আর দ্য কি প্লেয়ার্স, তাই না? তারাই যদি বেঁকে বসে বা তারাই যদি মোটিভেটেড না থাকে, নাথিং উইল হ্যাপেন, রাইট? সো আমরা শুনছি না যে ঘোড়াকে টেনে আপনি পানির কাছে নিয়ে যেতে পারবেন, কিন্তু ইউ ক্যানট, মানে আপনি পানি খাওয়াতে পারবেন না ঘোড়াকে, না? সো আসলে আপনার টিম এক বড় স্টেকহোল্ডার, তাদেরকে যদি মোটিভেটেড না রাখেন তাহলে কোনো কাজই ঠিক মতো হবে না। ঠিক আছে, তাহলে আমাদের এই আলোচনা শেষ প্রজেক্ট, প্রোগ্রাম এন্ড পোর্টফোলিও। এখন সেপারেটলি প্রতিটা ডেফিনেশন কিন্তু সামনের জায়গায় আছে এবং এক্সাম্পল দেওয়া আছে। প্রজেক্ট, প্রোগ্রাম ম্যানেজমেন্ট কি, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম একটা প্রোগ্রাম, তার আন্ডারে 3টা প্রজেক্ট, এবং 3টা যদি না হয় তাহলে কিন্তু স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমটা রান করবে না, কিন্তু অরবিটে যাবে না। দেখেন, ডিজাইন এন্ড কনস্ট্রাকশন অফ স্যাটেলাইট, ইন্টিগ্রেশন অফ দ্য সিস্টেম, লঞ্চিং, সব মিলেই কিন্তু আসলে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। সো প্রোগ্রাম হচ্ছে সেটা যেটা আসলে 3টা প্রজেক্ট, এবং 3টা একসাথে না করলে আসলে যে গ্রেটার অবজেক্টিভ অর গোল অফ দ্য প্রোগ্রাম সেটা অ্যাচিভ করা যাবে না। সো সেটা আমরা প্রোগ্রাম বলি। আর পোর্টফোলিও হচ্ছে আরো আরো বড়, প্রোগ্রামের উপরে। যে এখানে আমি একটু সার্কেল আকারে দেখানোর চেষ্টা করছি, যে একটা টেলকো সে হয়তো একটা পোর্টফোলিও সেট করতে পারে ইনক্রিজিং কাস্টমার বেস, এবং সেই এরকম বড় সার্কেল গুলো কি তার প্রোগ্রাম হতে পারে, এবং একটা প্রোগ্রামের আন্ডারে অনেকগুলো সাব প্রজেক্ট হতে পারে। আমি যেমন এখানে 2টা ছোট সার্কেল দিয়ে দেখাইছি, সেটা হচ্ছে পোর্টফোলিও। ওকে, আচ্ছা, অপারেশন এবং ম্যানেজমেন্টের, প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য আমরা মনে হয় অলরেডি ক্লিয়ার। আমি আর এখানে যাচ্ছি না, এবং আমি বলছিলাম যে প্রজেক্ট মাঝে মাঝে কি করে, এই যে নিচের যে ফিগারটা দেখেন, অপারেশনকে ইন্টারসেক্ট করে, সেটা আমি এখানে দেখাইছি। সো এটা আপনারা একটু পড়ে নিয়েন। আমরা অলরেডি আলোচনা করছি যে প্রজেক্ট হচ্ছে টেম্পোরারি, আর অপারেশন কিন্তু অনগোয়িং প্রসেস। এটা ইউনিক প্রোডাক্ট তৈরি করে, আর এটা কি করে, সেম প্রোডাক্ট তৈরি করে। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং যত অর্গানাইজেশন আছে, প্রোডাকশন, ব্যাংকিং, সবকিছু হচ্ছে কি অপারেশন। সো এই আর কি, একটু জাস্ট চোখ বুলিয়ে নিলেই হবে। এইটা দেখেন, খুব ইন্টারেস্টিং একটা ফিগার, যদিও আমাদের একদম জানা দরকার আছে এরকম না, কিন্তু একটু দেখেন একটা অর্গানাইজেশনে কিভাবে কাজ হয়। একটা অর্গানাইজেশনে
কিভাবে আসলে প্রজেক্ট, প্রোগ্রাম এবং পোর্টফোলিও কানেক্টেড। আমরা ওখানে একটা ফিগার দেখছিলাম, মানে ভার্টিক্যাল একটা ফিগার। একটা অর্গানাইজেশনকে এইভাবে কাজ হয়, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি সেট করা হয়, তাই না? প্রতি বছর কিন্তু অর্গানাইজেশন স্ট্র্যাটেজি সেট করা হয় এবং সেই স্ট্র্যাটেজি প্রতি বছর আপডেট হয় বা চেঞ্জ হয় কিংবা অ্যাড হয়। আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের স্ট্র্যাটেজি সেট হয় না? ওই যে আমরা জানি না যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, হ্যাঁ, যে আমাদের লাস্ট কত হলো, সপ্তম না কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা হলো বাংলাদেশের, না কততম হলো? অষ্টম হলো। তাহলে দেখেন এই যে তার মানে কি 5 বছরের আমরা প্ল্যান করছি, স্ট্র্যাটেজি সেট করছি, ঠিক আছে? সো এমনি প্রাইভেট সেক্টরে কি হয়, জেনারেলি প্রতি বছর স্ট্র্যাটেজি সেট করা হয়। কিছু স্ট্র্যাটেজি থাকে খুবই লং টার্ম স্ট্র্যাটেজি, আর কিছু থাকে হয়তো ইয়ারলি স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজিকে অ্যাচিভ করার জন্য আমরা কি করি, পোর্টফোলিও আইডেন্টিফাই করার চেষ্টা করি। পোর্টফোলিও মানে কি, ভ্যালু ডিসিশনস। তার মানে এই স্ট্র্যাটেজি অ্যাচিভ করতে কোনটা আমাকে সবচেয়ে ভ্যালু দিবে, সেই রাইট জিনিসগুলোকে আমাকে সিলেক্ট করতে হবে পোর্টফোলিও। সেই পোর্টফোলিওকে অ্যাচিভ করার জন্য আমরা কি করব, প্রোগ্রাম এবং প্রজেক্টস। প্রোগ্রাম এবং প্রজেক্টে আমরা কি করি, রেজাল্ট ডেলিভারি করি, ঠিক আছে? রেজাল্ট ডেলিভারি কি, আউটপুট, সার্ভিস কিংবা রেজাল্ট। আচ্ছা, প্রজেক্ট এবং প্রোগ্রাম হয়ে যে তৈরি হয়, হওয়ার পর এটা কোথায় যায় আসলে, কার কাছে যায়? ওই যে আমরা মিনহাজ বলতেছিল যে আমরা টি শার্ট বানানোর পরে অপারেশন কাজে চলে যায়। সো অপারেশন কি করে, অপারেশনের দায়িত্ব হচ্ছে বিজনেস ভ্যালু রিয়েলাইজেশন। একটা জিনিস একটু মনে রাখেন, আমরা যে বললাম না যে প্রজেক্ট ইজ এ টেম্পোরারি এন্ডেভিওর। পিএস 2 তে এখানে একটা সুন্দর ডেফিনেশন আছে প্রজেক্টের, সেটা হচ্ছে যে এ প্রজেক্ট ইজ এ টেম্পোরারি অর্গানাইজেশন। বুঝতে পারছেন? টেম্পোরারি অর্গানাইজেশন, প্রজেক্ট ইজ এ টেম্পোরারি অর্গানাইজেশন। এটা মানে কি, এনি আইডিয়া? টেম্পোরারি এন্ডেভিওর তো বুঝতে পারছি যে স্টার্ট এবং এন্ডেড থাকে, আর টেম্পোরারি অর্গানাইজেশন, প্রজেক্ট ইজ এ টেম্পোরারি অর্গানাইজেশন মানে কি? কারণ এখানে যে টিম মেম্বারসরা থাকছে বা প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট শেষ হলে তো সে চলে যাচ্ছে, রাইট। প্রজেক্টে কিন্তু আমরা যেমন ফর্মিং হয় শুরুতে, তারপর আরোগুলো স্টেজ আছে, তাই না? ফর্মিং, তারপরে স্টর্মিং শুরু হয়, নর্মিং হয়, পারফর্মিং হয়, আর লাস্টে গিয়ে কি হয়, অ্যাডজর্নিং হয়। তার মানে প্রজেক্ট শেষ, এখন কি হয়, টিমটা ভেঙে যায়। তার মানে কি, এই জন্য এটা কিন্তু প্রজেক্ট টিম যেহেতু আর নাই, তাহলে এটা কি আসলে রিয়েলাইজ করবে কে? হ্যাঁ, যারা অপারেশন টিম আছে তাদের দায়িত্ব হচ্ছে রিয়েলাইজ করা, ঠিক আছে, বেনিফিট রিয়েলাইজ করা। এবং দেখেন আবার দেখেন ফিডব্যাক কিভাবে হচ্ছে, ভ্যালু পারফরম্যান্স অ্যানালাইসিস। আমি আসলেই যে কারণে প্রজেক্টটা নিয়েছিলাম, যে ভ্যালু ক্রিয়েট করার জন্য, সেটা কি আমি অ্যাচিভ করতে পারছি কিনা। যদি না পারি তাহলে কি করতে হবে, আমার আগের স্ট্র্যাটেজি নিয়ে থাকলে হবে, ইউ হ্যাভ টু চেঞ্জ অর আপডেট আওয়ার স্ট্র্যাটেজি। সো সেটা আমাকে ভ্যালু পারফরম্যান্স অ্যানালাইসিস থেকে আমাকে বলবে। আর দেখেন এখানে কিন্তু প্রোগ্রাম এবং প্রজেক্টস, এটাও কিন্তু বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস, এটা কিন্তু আপডেট হবে, যে আপনার আসলে ভ্যালু ডিসিশনটা যদি রং হয় বা আপডেট করতে হয়, রিভিউ করতে হয়, সেটা আপনি অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? কন্টিনিউয়াস প্রসেস এটা, এইভাবে কিন্তু একটা অর্গানাইজেশন অপারেট করে, ঠিক আছে? সেই জন্য এটাকে বলা হচ্ছে অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট। এবং সেখানে কিভাবে স্ট্র্যাটেজি, পোর্টফোলিও, প্রোগ্রাম এবং অপারেশন কানেক্টেড, এই কাজগুলি কিন্তু একটা অর্গানাইজেশনে হয়। প্রজেক্ট, পোর্টফোলিও, প্রোগ্রাম হয় এবং অপারেশনস হয়। সো দ্যাটস ওয়াই আমরা যে প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখতেছি, এই যে আমরা কিন্তু এই বিষয়গুলো জানতেছি আর কি। আর অপারেশন আসলে আমাদের টপিকস না, এটা আসলে অন্য অপারেশনাল ম্যানেজমেন্টের টপিকস। প্রজেক্ট লাইফ সাইকেল নিয়ে কোনো কনফিউশন মোস্ট প্রবাবলি নাই, যে প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সিরিজ অফ ফেজেস, তাই না? বিভিন্ন ফেজ থাকে আমাদের, যেমন মানুষের ফেজ থাকে লাইফের, সিমিলারলি একটা প্রজেক্টে আমরা বিভিন্ন ফেজ মেনটেন করি। যেমন একটা যদি বাড়ির কথা বলি, বাড়ি বানানো, তাহলে কি থাকে দেখেন, বাড়ি বানাতে যদি যাই অনেক ফেজ থাকে না? একটা ফেজ হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, তারপরে পাইলিং, তারপরে ফাউন্ডেশন, তারপরে ফ্রেমিং, তাই না? তারপরে রুফ কাস্টিং, এরকম কিন্তু বিভিন্ন ফেজ থাকে। আর যদি আইটি প্রজেক্ট বলি, সফটওয়্যার প্রজেক্ট বলি, কি হয়, সিস্টেম অ্যানালাইসিস, ডিজাইন, কোডিং, টেস্টিং, তারপরে হচ্ছে ডিপ্লয়মেন্ট, এরকম ফেজ থাকে। তার মানে যে কালেকশন অফ ফেজকে আমরা বলতেছি প্রজেক্ট লাইফ সাইকেল। প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কালেকশন অফ ফেজকে আমরা বলতেছি প্রজেক্ট লাইফ সাইকেল। এবং কেন আমরা ফেজে করি প্রজেক্টকে, কারণ কি, প্রতিটা ফেজে আসলে কিছু কিছু ডেলিভারি থাকে, তাই না? আমরা যখন স্ট্রাকচারাল ডিজাইন করি, তখন কি আমরা স্ট্রাকচারাল ডিজাইন তৈরি করি, করার পরে ওটা যদি অ্যাপ্রুভ হয়
দেখি যে ইটস ওকে, দেন আমরা আসলে আর্কিটেকচার ডিজাইনে যাই। তারপর এটা অ্যাচিভ হলে তখন আমরা নেক্সট ফাইলিং এ যাই। সো এইভাবে কিন্তু আমরা প্রজেক্টকে কমপ্লিট করি। সেটাকে আমরা বলতেছি প্রজেক্ট লাইফ সাইকেল, এবং প্রজেক্ট লাইফ সাইকেল ইজ কনসিস্ট অফ প্রজেক্ট ফেজেস। আচ্ছা, এই যে টপিকটা আমরা দেখতেছি প্রজেক্ট ম্যাথোলজিস, মেথডস এন্ড প্র্যাকটিসেস, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এটা আমি একটু স্কিপ করে যাচ্ছি, এখানে অনেকগুলো টপিক আছে, আমি একটু স্কিপ করে যাচ্ছি। আমি একটু বেসিক নিয়ে আজকে আগে শেষ করি, তারপরে নেক্সট ক্লাসে এটা আসবো। হ্যাঁ, আমরা কি বললাম, একটা প্রজেক্ট লাইফ সাইকেল ইজ কনসিস্ট অফ ফেজেস, রাইট? এখন আমরা একটু ফেজে যাচ্ছি। ফেজের ডেফিনেশনটা কি? প্রজেক্ট phase is a collection of logically related project activities that culminates in the completion of one or more deliverables. তার মানে আমি একটু আগে যে ড্র করলাম আর্কিটেকচার ডিজাইন, তারপর হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন, তার মানে কি প্রতিটা ফেজে যখন আমরা ডিজাইন করবো তখন অনেক কাজ করতে হবে না? পরে তো আমরা ডিজাইনটা তৈরি করবো, স্ট্রাকচারাল ডিজাইন করার পরে কি হবে, সেই ফেজেও কিন্তু একটা ডেলিভারেবল বা আউটপুট তৈরি হবে, রাইট? এবং সেই ডিজাইনটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমরা নেক্সট ফেজে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফেজের ডেফিনেশন। এখন প্রতিটা ফেজের কিন্তু একটা নাম থাকে, যেমন আমি বললাম স্ট্রাকচারাল ডিজাইন কিংবা সফটওয়্যার ফর্মে বলতেছি সিস্টেম অ্যানালাইসিস, একটা ফেজের নাম থাকে। অনেক সময় ফেজের আমরা নাম্বার দিই, যেটা হচ্ছে নাম্বার 1 ফেজ, নাম্বার 2 ফেজ, নাম্বার 3 ফেজ। তারপরে প্রতিটা ফেজের ডিউরেশন থাকে, তাই না? যেই ফেজটা আমরা 6 মাসে করব, নেক্সট ফেজটা আমরা হয়তো 1 বছরে করব, এরকম। তারপরে প্রতিটা ফেজে কাজ করার জন্য অবশ্যই রিসোর্স থাকবে, এবং প্রতিটা ফেজ শুরু করার জন্য কিছু এন্ট্রান্স ক্রাইটেরিয়া লাগবে, যে ক্রাইটেরিয়াগুলো মিট না করলে আমরা ফেজটা শুরু করতে পারবো না। আবার ফেজটা যে শেষ হলো সেটার জন্য কিছু এক্সিট ক্রাইটেরিয়া থাকতে হবে, যেটা মিট করলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের এই ফেজটা শেষ হয়েছে, সেটা হচ্ছে এক্সিট ক্রাইটেরিয়া। এই সমস্ত ব্যাপারগুলো ফেজের সাথে কানেক্টেড বা রিলেটেড, এগুলোকে বলা হয় ফেজ অ্যাট্রিবিউট। ঠিক আছে, এটা খুব একটা সিরিয়াস বিষয় না। হ্যাঁ, জাস্ট সিম্পলি মনে রাখেন যে একটা ফেজকে আমরা নাম, সিকোয়েন্স, তারপর প্রতিটা ফেজের ডিউরেশন থাকে, এগুলোকে আমরা বলতেছি ফেজ অ্যাট্রিবিউট। ফেজ কিন্তু আমরা কিভাবে করতে পারি দেখেন, আমরা সিকোয়েন্সিয়ালি করতে পারি। সিকোয়েন্সিয়াল মানে কি, একটা শেষ হলে আরেকটা শুরু করব, রাইট? এটা আসলে সবচেয়ে জেনারেল প্র্যাকটিস। আর একটা কি হতে পারে, ওভারল্যাপিং হতে পারে, যে আমার কনসেপ্ট এখন শেষ হয় নাই, তার আগে আমি ডিজাইন শুরু করে দিয়েছি, ডিজাইন এখনো ফুললি শেষ হয়নি, তার আগে ডেভেলপমেন্ট শুরু করে দিয়েছি। সো এটা হচ্ছে আপনার ওভারল্যাপিং টাইপ ফেজ। এগুলো আসলে কমন প্র্যাকটিস আমরা করে থাকি। একটা শেষ হওয়ার আগে আমরা শুরু করে দিই, যতটুকু হয়ে গেছে আগেরটা সেটা নিয়ে পরেরটা শুরু করি। সো এটা একটু মনে রাখেন, এটা নিয়ে আমরা আরো পরে আলোচনা করব, সিকোয়েন্সিয়াল এবং ওভারল্যাপিং নিয়ে। ফেজ গেট, ফেজ গেট মানে কি, আমরা কিন্তু এখন ফেজের মধ্যে আছি। ফেজ গেট মানে একটা ফেজের, এ ফেজ গেট ইজ হেল্ড এট দ্য এন্ড অফ এ ফেজ। একটা প্রজেক্ট ফেজ যখন শেষ হয়, এই যে ধরেন এখানে 3টা ফেজ আছে, 1 2 3, তাহলে একটা ফেজ যখন শেষ হয়, এই শেষে অনেকগুলো অ্যাক্টিভিটি থাকে। কি কি অ্যাক্টিভিটি থাকে? যেমন একটা অ্যাক্টিভিটি হতে পারে যে আসলে আমাদের যে এক্সিট ক্রাইটেরিয়া ছিল সবগুলো মিট হয়েছে কিনা, তারপর এখানে যে ডেলিভারেবল তৈরি হওয়ার কথা সেগুলো কি তৈরি হয়েছে কিনা, ঠিক আছে? এবং তার উপর আমরা এখন ভেরিফাই করে দেখি যে আমরা এই ফেজেই থাকবো নাকি আমরা নেক্সট ফেজে যাব। সো এই জন্য এটাকে বলা হয় ফেজ গেট। ফেজ গেট মানে আমরা কি নেক্সট ফেজে যাব নাকি এই ফেজে থেকে যাব। এবং এটা আরো অনেকগুলো নেম আছে। ফেজ রিভিউ, তার মানে এই পুরো ফেজে আমরা কি করলাম সেটা আমরা এই ফেজ গেটে কি করি, রিভিউ করি। এই ফেজ গেটে এই ফেজেরটা রিভিউ করব, আবার এই লাস্ট ফেজ গেটে পুরো এটা রিভিউ করব। এটাকে আমরা স্টেজ গেট বলা হয়। তার মানে একটা স্টেজ থেকে একটা স্টেজে যাওয়ার গেট। এটাকে কিল পয়েন্টও বলা হয়। এটাকে ফেজ এন্ট্রেন্স বলা হয়, মানে এটা কি আরেকটা ফেজের জন্য এন্ট্রেন্স, আবার এই ফেজটার জন্য এটা ফেজ এক্সিট। একই জিনিসের নাম, ফেজ গেটের নাম আমরা এরকম নাম দেখতে পাচ্ছি। কিল পয়েন্ট কেন বলা হয় ফেজকে, কেউ বলতে পারবেন? এরকম একটা মারাত্মক শব্দ কেন আসলো যে কিল পয়েন্ট? এটা শেষ হয়ে গিয়েছে, এটা আর প্রয়োজন নেই, এরকম কিছু। এই ফেজের শেষ করতে হবে, এই ফেজের কাজগুলো শেষ হয়ে গেছে, এই ফেজের কাজ মানে নেক্সট ফেজে এই ফেজের কোনো কাজ থাকে না। আচ্ছা, কিল পয়েন্ট মানে আমরা কিন্তু দেখেন, আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কেন প্রজেক্ট করি, কিসের জন্য প্রজেক্ট করি? ভ্যালু অ্যাড করে। হ্যাঁ, ভ্যালু অ্যাড করার জন্য করি না। আমাদের এখন অনেক জায়গায় বলতে পারে যে প্রজেক্ট আমরা করি যেহেতু এখানে চান্স আছে। চান্স মানে কি, 9/6 করার চান্স আছে, টাকা খাওয়ার চান্স আছে,
এই সেই করা যায়, এইসব হয়। সেই জন্য অনেকে খালি প্রজেক্ট করতে চায়, বুঝছেন? এটা শুধু সরকারি জায়গায় না ভাই, প্রাইভেট সেক্টরে একই অবস্থা কিন্তু। হ্যাঁ, সব জায়গায় চোর আছে, এই জন্য তো এই অবস্থা আমাদের। আমরাও কিন্তু সবাই চোর নাকি, খালি সুযোগ পাচ্ছি না। এটা অনেকে বলে যে আমরা সুযোগ পাচ্ছি না, এই জন্য আমরা সবাই খুব ভদ্র, খুব অনেস্ট। সুযোগ পাইলে আমিও শেষ। সো মানে কোনো উপায় নাই। মানে আমার একজন রিলেটিভ জব করে এমন একটা জায়গায় যেখানে আসলে কোনো উপায় নাই। মানে এমন একটা অবস্থা, মানে ঘুষ না নিলেও মানে আপনি মরবেন, আর ঘুষ নিলেও মরবেন, আর কি এরকম একটা অবস্থা। এমন সিস্টেম করে ফেলছে আর কি। হ্যাঁ, আচ্ছা যাই, কিল পয়েন্ট মানে হচ্ছে আমরা কিন্তু প্রতিটা স্টেজে, আমরা ওটা কি বললাম, ফেজ রিভিউ। তার মানে প্রতিটা স্টেজে আমরা দেখতে চাই যে আমাদের যে টার্গেটে আমরা যাচ্ছি, যে বিজনেস ভ্যালু ক্রিয়েট করতে চাই, সেটা কি স্টিল ভায়াবল আর নট, ভেরি ইম্পর্টেন্ট। সেটা আমরা কোথায় অ্যানালাইসিস করি? ফেজ গেটে। যদি এটা যদি ভায়াবল না হয়, তাহলে কি এই প্রজেক্ট করার কোনো মানে আছে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে মানে নাই। কিন্তু আপনি একটা প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করতেছেন, অলরেডি মার্কেটে আপনি বানাইতে অলরেডি 10টা প্রোডাক্ট বানায় চলে আসছে মার্কেটে। তাহলে হয়তো আপনার ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারে যে এখানে আমরা কিল করে ফেলবো, এটা আমরা এখানে আর টাকা নষ্ট করবো না, আমরা এখন অন্য ইনিশিয়েটিভ যাবো। তো সেটা হচ্ছে কিল পয়েন্ট। এটার কিন্তু আরো নাম আছে, একটা নাম আছে টোল গেট। টোল গেট, সবাই টোল দিচ্ছেন তো নাকি? বিভিন্ন জায়গায় টোল দেয় না? তার মানে কি, আমরা এখানে এটাকে আমরা টোল গেটও বলতে পারি। তার মানে যদি কিছু ক্রাইটেরিয়া, কিছু টাকা না দেন, তাহলে আপনি কি ওই টোল গেটটা কিন্তু পার হতে পারবেন না। যখন টাকা দিবেন, পে করবেন, তখন টোল গেটটা আপনার জন্য ওপেন হবে, দেন ইউ ক্যান মুভ ফরওয়ার্ড। সো আমরাও এখানে চেক করে দেখবো যে আমার যে টোল পাওয়ার কথা এখানে, এটা কি পাইছি কিনা, সব ক্রাইটেরিয়া মিট হয়েছে কিনা, ডেলিভার তৈরি হয়েছে কিনা। যদি না হয়, তাহলে কিন্তু আমরা সামনে মুভ করতে দেবো না। আর এটাকে আইটি ফার্মে বা সফটওয়্যার ফার্মে একটা নাম আছে, কেউ শুনছেন কিনা আমি জানি না, বাংলাদেশে আমি অবশ্যই ইউজ করতে শুনি নাই। সেটার নাম হচ্ছে কোয়ালিটি গেট। এটা একটু মনে রাখেন, কোয়ালিটি গেট। ঠিক আছে? তার মানে কোয়ালিটি পাস করতে হবে, করলেই আপনি আসলে নেক্সট ফেজে যেতে পারবেন। এই জন্য এটাকে বলা হয় কোয়ালিটি গেট। সো এই যে নানান ধরনের নাম আমরা দেখলাম, এর সাথে আরেকটা নাম এখন মনে পড়লো, সেটার নাম হচ্ছে গভর্নেন্স গেট। ঠিক আছে, গভর্নেন্স গেট। সো এটা নিয়ে আলাদা একটা টপিক আছে, যখন এই সব নামগুলি পাবেন। এই নামগুলি কেন বলতেছি, পরীক্ষায় কিন্তু আপনাকে আসবে অনেক সময়, যে ফেজ গেটকে আমরা বিভিন্ন নামে বলি, এই আপনার নামের লিস্ট দিয়ে দিবে। এখন আপনি যদি এই দেখেন আমি কি বললাম, গভর্নেন্স গেট, টোল গেট, কোয়ালিটি গেট, তারপর এখানে আরো কয়েকটা আছে। সেরকম মাল্টিপল রেসপন্স আপনাকে দিয়ে দিবে, চেকবক্স 5টা দিবে, তার মধ্যে 3টা হয়তো এখান থেকে দিবে, বাকি অন্য কিছু দিবে। আপনি যদি জানেন তাহলে ইজিলি আনসার দিতে পারবেন। সো দ্যাটস ওয়াই এই ডিফারেন্ট নামগুলো জানাটাও ইম্পর্টেন্ট। তাহলে এটা কিন্তু ফেজ গেটের কন্টিনিউশন স্লাইড। ফেজ গেট ইজ দ্য ডিসিশন পয়েন্ট। কিসের ডিসিশন দিবে দেখেন, খুবই ইম্পর্টেন্ট। অলরেডি আমরা বলছি কন্টিনিউ টু দ্য নেক্সট ফেজ। যদি সব সাকসেসফুল হয়, তাহলে আমরা নেক্সট ফেজ যাবো। কন্টিনিউ টু দ্য নেক্সট ফেজ উইথ মডিফিকেশন। আমরা এমন কিছু আপডেট পাইছি যেটার কারণে নেক্সট ফেজটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তারপরে এন্ড দ্য প্রজেক্ট। এই যে আমি বললাম কিল পয়েন্ট, আর কোনো ভায়াবিলিটি নাই, তাহলে লেটস এন্ড দ্য প্রজেক্ট। রিমেন ইন দ্য ফেজ, মানে যা পাওয়ার কথা সেটা আমরা অ্যাচিভ করতে পারি নাই, তাহলে আমরা রিমেন এখানে থাকবো। রিপিট দ্য ফেজ অর এলিমেন্টস অফ ইট, এটা হতে পারে। সেই জিনিসগুলো আমরা ফেজ গেটে ডিসাইড করতে পারি। সো দ্যাটস ওয়াই ফেজ গেটকে আমরা গো নো গো ডিসিশনও বলতে পারি। আচ্ছা, এরপরে কি আছে দেখি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস। ওকে, সো এটা আমাদের লাস্ট টপিক হবে আজকে। কোথায় আসলাম আমরা? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস। আচ্ছা, আমি ক্লাসের শুরুতে বলছিলাম যে হাউ টু মেক এ কাপ অফ টি। আপনারা সবাই বলছিলেন যে সবাই কপি দিয়ে চা বানানো শিখে গেছে। ঠিক আছে? শিওর নাকি? শিওর না? সবাই চা বানাতে পারেন তো? আচ্ছা, তাহলে দেখেন আমাদের টার্গেট কি। এই যে এখানে আমরা চা বানাতে চাই, যে আমি ডান দিকে একটা কাপ আঁকছি, দেখা যাচ্ছে কাপ, এবং একটা পিচ, এবং এটা কি, হ্যাঁ, গরম চা, ধোয়া উঠতেছে, রাইট? সো তাহলে আমাদের টার্গেট কি, আমরা কি করব, একটা চা তৈরি, গরম চা তৈরি করবো, গরম চাই, হ্যাঁ, হট টি।
টার্গেট হচ্ছে আমাদের এইটা। তাহলে এখন আমাকে হেল্প করেন একটু যে আমাদের এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমাদের কি কি ইনপুট লাগবে, আমাদের চা বানানোর জন্য কি কি ইনপুটস লাগবে, আমাদের কি কি ইনপুট লাগবে? গ্যাস লাগে, গ্যাস গ্যাস লাগবে, শুরুতে গ্যাস। আচ্ছা, ইনপুট বলেন। গ্যাসে আমরা পরে আসতেছি। টি লিফ, তারপরে পানি, ওয়াটার, সুগার ফ্রি নাকি? সুগার ফ্রি, সুগারটা আমরা ছাড়তে পারতেছি না, না সুগারটা নাকি বিষ, ক্যান্সার। যখন থেকে সাদা সুগার আসছে তারপর থেকে ওয়ার্ল্ডে ক্যান্সার আসছে, আমরা তো এই সাদা সুগার থেকে বেরোতে পারছি না। সুগার, তাহলে কি দেখলাম? টি লিফ, ওয়াটার, সুগার, তাই না? এগুলো হচ্ছে আমাদের ইনপুট লাগবে। এবার আসেন মাঝখানে, আমি একটু আসতেছি মাঝখানে, এখানে লিখতেছি টুলস। কি কি টুলস লাগবে বলতো? কি কি টুলস লাগবে? ওই যে এখন উনি যেমন বলে গ্যাস স্টোভ। হ্যাঁ, তাহলে আমি ধরেন স্টোভ বললাম, তারপরে ধরেন কেটলি, টেটলি টাকা লাগবে, কেটলি বানানটা যে কি ভুল হতে পারে। তারপরে হচ্ছে কাপ পিস লাগবে না, তারপরে স্পুন লাগবে, রাইট? আর কিছু লাগবে টুলস? খেয়াল করেন, আমরা গরম চা বানাতে যাচ্ছি, সব ঠিক আছে? স্ট্রেনার লাগবে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রেনার, ছাঁকনি। ছাঁকনি লাগবে। এটা বানান কি স্ট্রেনার নাকি এরকম? মেবি ভাইয়া। আচ্ছা, আমি জানি। আচ্ছা, ওকে। আর এখানে কি যেন একটা, আমি পিরিচের ইংলিশটা জানি না। পিরিচের ইংলিশ কি? কাপ পিরিচ। আমার তো সহজ ভাবে বসে বলি কাপ পিরিচ। কাপের ভিতরে ফ্রিজ আছে। আচ্ছা, ঠিক আছে, কাপের ভিতরে ফ্রিজ আছে, কারণ কাপ কিনতে গেলে পিরিচ ফ্রি দিয়ে দেয়, তাই না? এখন আমরা কি রং চা খাচ্ছি না দুধ চা খাচ্ছি? আচ্ছা, দুধ চা খেলে তাহলে আমাদের কি লাগবে? যেহেতু আমরা ইনপুটে কিছু নেই, নেই, মানে কোনো মিল্কের অপশন রাখি নাই, তার মানে কি আমরা বোধহয় জাস্ট, তাহলে এখানে জিঞ্জার লাগবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে আমাদের মোটামুটি হয়েছে না? আচ্ছা, আপনাদের মনে আছে যে আমাদের যে রান্না বান্না ইউটিউব চ্যানেল কেউ করেন নাকি এখানে? সবাই তো এখন ইউটিউব চ্যানেল করে, সবাই এখন এক্সপার্ট, সবারই ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, আমাদের রান্না বান্নার সব চ্যানেলগুলো কি টপে আছে, তাই না? রান্না বান্না, এবং তারপর সাজুগুজু এবং রান্না বান্না, এগুলো বোধহয় আমাদের মানে টপে আছে আর কি, আমাদের বাংলাদেশের চ্যানেলগুলোর মধ্যে। আর খাওয়া দাওয়া। আচ্ছা দেখেন, তাহলে আমাদের বাংলাদেশে মানে সবার আগে যে প্রতিটা টিভি চ্যানেলে যে রান্না বান্নার অনুষ্ঠান হয় না, হয় প্রতিটা টিভি চ্যানেলে, সেটা প্রথম কে চালু করছিল? প্রথম নাকি কেকা ফেরদৌসি? সবাই দেখি বিভিন্ন যোগ করে, বিভিন্ন ট্রোল হয় কেকা ফেরদৌসিকে নিয়ে। আমি অবশ্য জানি না যে ওয়াশিদা। আচ্ছা, যাই হোক, তাহলে আয়েশা সিদ্দিককে, তাই না? ওনার কিন্তু বই আছে, এবং উনি আসলে প্রথম, আমার মনে হয় উনি ফার্স্ট শুরু করছিল, এবং আমরা সবাই মনে হয় দেখছে, এবং ওনার বইটা কিন্তু খুব পপুলার, মানে সব বাসায় আছে মনে হয় ওনার বইটা, রান্নার যে রেসিপির বইটা, পুষ্টি এবং কি যেন বইটার নাম। সো দেখেন, আমি একটা ছোট এক্সপিরিয়েন্স বলি, যে আমি মানে 93-তে ঢাকায় যখন আসি, ইন্টারমিডিয়েট পাস করার পর মিরপুরে থাকতাম, তো ওখানে মানে ভুয়া ঠিক মতো আসতো না, আমরা কয়েকজন মিলে মেস করে থাকতাম। তো মাঝে মাঝে হোটেলে যেতাম, হোটেলে খাওয়া এত পচা, আপনারা হয়তো জানেন যে হোটেলে আসলে কয়েকদিন খাওয়ার পর আর খাওয়া যায় না, মানে খুবই অসহ্য লাগে। তাই আমি ভাবলাম যে খিচুড়ি রান্না করি, যেহেতু মাকে দেখছি যে খিচুড়ি রান্না কোনো ব্যাপারই না, ডাল চাল মিলে চুলার মধ্যে দিয়ে দিলে খিচুড়ি হয়ে যায়। তা আমি খুব মানে ডাল চাল সব মিলে লবণ টবণ সব দিয়ে খিচুড়ি বসাই দিছি, তারপরে খিচুড়ি হয়ে গেছে। হওয়ার পর যখন খাইতে গেছি তখন আমি আসলে লিটারলি বমি করে দিছি। কারণ কি, মুসুর ডালের একটা গন্ধ আছে, জানেন? হ্যাঁ, মুসুর ডালের একটা বাজে গন্ধ হয়, ঠিক মতো যদি সেদ্ধ না হয় বা কি যেন না হলে, সো ওই গন্ধটা এমন, আমি কিন্তু বমি করে দিছি খিচুড়ি খাইতে গিয়ে। সো দেখেন, তাহলে খিচুড়ি রান্নায় কিন্তু আমার কোনো গ্যাপ ছিল না, আমি যা লাগে ইনপুটস, টুলস, হ্যাঁ, সবকিছু ইউজ করছি। বাট একটা জিনিস মিসিং ছিল। কি জিনিস মিসিং ছিল যার কারণে আমি খিচুড়িটা খেতে পারলাম না?
টেকনিক মিসিং ছিল, বুঝছেন? তো কৌশলটা জানতে হবে যে কিভাবে চা বানাবে। দেখেন একই চা কিন্তু বিভিন্ন হয়। ওই যে সিলেটে আমরা শ্রীমঙ্গলে দেখি না 8 লেয়ার 10 লেয়ারের চা বানায়, এটাকে আমি পারবো, আপনি পারবেন? যেখানে পারবো না কিন্তু, মানে there is some technique that you have to apply. সো শুধু টুল চিন্তা করলে কিন্তু হবে না, অনেক সময় আমাদেরকে টেকনিকও জানতে হবে, খাবার রান্নার রেসিপিটা জানতে হবে, তাইলে না আপনি একটা ভালো গরম চা বানাতে পারবেন। সো এটা হচ্ছে টেকনিক। সো টুলটা নরমালি হয় টেনজিবল, আর টেকনিকটা বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে ইনটেনজিবল। বুঝতে পারছেন? হ্যাঁ। সো আমরা কি করলাম দেখেন, চা বানাতে গেলে আমাদের কি লাগতেছে? ইনপুট, তার সাথে লাগতেছে কিছু টুলস, এবং অবশ্যই কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, তাহলে আসলে আপনি বেস্ট আউটপুট পাবেন। এই ব্যাপারটাকে আমরা বলি আইটিটিও। দেখেন আইটিটিও, আই মানে কি? ইনপুট, টিটিউ মানে হচ্ছে টুলস টেকনিক, এবং এটা কি? আউটপুট। আমরা চা বানাতে চাই। সো আমি আসলে এতক্ষণ যে গল্পটা করলাম চা বানানোর, সেটা আসলে আমি একটা প্রসেস বোঝানোর চেষ্টা করলাম, যে চা বানানোর প্রসেস যদি একটা হয়, যে কোনো প্রসেসের ডেফিনেশন কি? যে আমরা সেই প্রসেস থেকে কোনো একটা আউটপুট পাবো, আর সেই আউটপুটটা তৈরি করার জন্য আমাদের কিছু ইনপুট লাগবে, এবং সেই ইনপুটটাতে আমাদের টুলস এবং টেকনিক অ্যাপ্লাই করতে হবে, করে আমরা এই আউটপুটটা তৈরি করব। ঠিক আছে? তার মানে আমাদের কিছু ইনপুট লাগবে, সেই ইনপুটের উপর টুলস টেকনিক অ্যাপ্লাই করে আমরা আউটপুট তৈরি করব। তো সেইটাকে আমরা বলতেছি প্রসেস। সবাইকে বুঝতে পারছি? তাহলে প্রসেসের মধ্যে কি জিনিস থাকে? ইনপুট থাকে, প্রসেসের একটা আউটপুট থাকে, এক বা একাধিক আউটপুট থাকতে পারে, এক বা একাধিক ইনপুট থাকতে পারে, এবং এক বা একাধিক টুলস এবং টেকনিক লাগতে পারে। সেই পুরো জিনিসটা কেন বলতেছি প্রসেস। সো নেক্সট ক্লাসে আমরা আসলে এই প্রসেস নিয়ে আলোচনা করব, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে গেলে পিএমআই আসলে 49 প্রসেসকে আইডেন্টিফাই করছে। যে 49 প্রসেস যদি আপনি ফলো করেন প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে, তাহলে আপনি আসলে আরো ভালোভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারবেন, এফিশিয়েন্টলি, ইফেক্টিভলি এবং সাকসেসফুলি। বুঝতে পারছি? সো নেক্সট ক্লাসে আমরা প্রসেস নিয়ে কথা বলবো। সো আজকের ক্লাস এখানেই শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক মি। আমি আরো 5 মিনিট থাকবো এখানে, আপনারা ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন।